Okay, now if I ask you, এই যে কোডটা দেখতে পাচ্ছেন মেইন মেথড, এখানে আমরা কি করছি আসলে? What we are trying to do? রেসপন্ড করতে হবে। What we are trying to do here? এই যে এখানটাতে এই মেইন মেথডটাতে আমরা কি করতে চাচ্ছি? আর অ্যারে থেকে কিছু ইনপুট করতে যাচ্ছে আমরা। তাহলে এ আর বি তে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, নিয়ে আমরা we are performing a division operation and we are printing A, B and C, right? ঠিক আছে? ওকে, এখন এই যে ডিভিশন আমরা করছি C divided by B, এই স্টেটমেন্টে কোনো সমস্যা আছে কিনা? সিনট্যাক্স এরর, ইজ देयर এনি সিনট্যাক্স এরর এখানে? স্যার ফ্লোটে কনভার্ট করতে হলে তো পার্স ফ্লোট লিখতে হয় না? না, পার্স ফ্লোট আপনি কাকে করবেন? যখন ইনপুট নিচ্ছেন স্ট্রিং কে, যখন আপনি কনভার্ট করবেন ফ্লোটে, তখন পার্স ফ্লোট করবেন। এখানে তো অলরেডি ইন্টিজার হিসেবে নেওয়াই হয়েছে এ আর বি কে। সো এ যদি 10 হয় আর বি যদি 2 হয়, তাহলে 10 ডিভাইডেড বাই 2। এখন 10 ডিভাইডেড বাই 2 তো হচ্ছে 5, কিন্তু সবসময় যে মানে ডিভাইড করলে যে ফ্র্যাকশন হবে না তা তো না, ফ্র্যাকশন হতেই পারে। তাহলে ধরুন এটা যদি 10 হয় আর এটা যদি 3 হয়, তখন কিন্তু 3.33 হবে, তাই না? হ্যাঁ, এবং সি সেই জন্য ফ্লোট। কিন্তু আমার দুইটাই যদি ইন্টিজার হয় এ আর বি, তখন কিন্তু ডিভাইড করার সময় ইন্টিজার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করবে, আর ইন্টিজার অ্যারিথমেটিক অ্যাভয়েড ফ্র্যাকশন। কাজেই এটার অ্যাকচুয়াল রেজাল্ট 3.33 হলেও সি তে শেষ করব 3.00 সামথিং 3.00। এই জন্য যাতে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক অ্যাপ্লাই হয়, সো উই আর কনভার্টিং অ্যাট লিস্ট ওয়ান, নিউমারেটর অথবা ডিনোমিনেটর দুইটাকে আপনি ফ্লোটে কাস্ট করে নিতে পারেন এই ডিভিশনটার জন্য, বা যে কোনো একটাকে করলেও হবে। তা আমরা এখানে এটাকে ফ্লোটে কাস্ট করে নিয়েছি যাতে ফ্র্যাকশনটা সিতে যায়, অর্থাৎ ডিভিশনটা যাতে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক হয়, নট ইন্টিজার অ্যারিথমেটিক। তো সেইটা তো এখানে কোনো সিনট্যাক্স এরর কিন্তু নাই। ওকে, সিনট্যাকটিক্যালি ইট ইজ কারেক্ট। আচ্ছা, লজিক্যালি এটা ঠিক আছে, কারণ আমাদের প্রয়োজনটাই হয়তো এরকম যে এ আর বি কে ডিভাইড করা দরকার, সেই জন্য আমরা করেছি। সো আমরা ধরে নিচ্ছি লজিক্যালি এখানে কোনো প্রবলেম নাই। এখন আমরা যদি এটাকে এক্সিকিউট করি 10 টাইমস, তাহলে 10 টাইমস আমি এখানে ইনপুট দিব, দিয়ে ডিভিশন বাই 0 এ ডিভাইডেড বাই বি করব, করে সি তে রেখে এ বি সি প্রিন্ট করে দেব। এখন প্রশ্ন হলো যে এই লাইনে কি কোনো সমস্যা হতে পারে কখনো? ক্যান দেয়ার বি এনি প্রবলেম? আপনারা কি কোনো নয়েজ পাচ্ছেন আশেপাশের? না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কারণ আমার পাশের রুমে আরো স্টুডেন্টরা আছে, তো অন্য রুমে কথা বলতে, সেই জন্য আমি হেডফোন দিয়ে নিয়েছি যাতে আপনাদের নয়েজটা কম আসে। নয়েজ তো ঠিক আছে না? হ্যালো স্যার, এখনো পর্যন্ত কোনো সাউন্ড পাই নাই। ও গুড, ঠিক আছে। মানে হেডফোন না দিলে হয়তো পেতেন। যাই হোক, তো তাহলে এই যে আমরা ডিভাইড করছি, এই ডিভিশনটা থেকে কোনো প্রবলেম হতে পারে কিনা? আমরা যদি 10 বার রান করি, 10 বারই আমাদেরকে রেজাল্টটা দিবে, নাকি কোনো প্রবলেম হলেও হতে পারে? প্রবলেম হতেই পারে স্যার। যেমন না, এখানে কিন্তু আপনি ইউজার ইনপুট নিচ্ছেন, ওই লাইনে চিন্তা করেন যে ইউজার ইনপুটের উপর বেস করে কখনো কোনো প্রবলেম হতে পারে কিনা।
স্যার 10টা ইনপুটের মধ্যে যদি কোনো একটা ইনপুট যদি মানে সিনট্যাক্সের সাথে এরর করতে পারে না, এরকম কোনো ইনপুট তো আপনার দুইটা, এ আর বি। আমি বললাম যে প্রোগ্রামটা যদি 10 বার রান করেন তাহলে 10 বার আপনাকে ইনপুট দিতে হবে, কিন্তু ইনপুট তো দুইটাই, প্রত্যেক রানের জন্য দুইটা করে ইনপুট, এ আর বি। এখন এখানে ডিভিশন করতে গিয়ে তার কোনো সমস্যা হতে পারে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। Can there be any problem while performing the division? এটা কি হতে পারে? হতে পারে। ওকে, লেটস নট ওয়েস্ট টাইম। সেটা হলো যে বি যদি 0 হয়, এটা তো ইউজার দিচ্ছে, ইউজার তো 0 দিতেই পারে। তাহলে বি যদি 0 হয় তাহলে এখানে কি হবে? এক্সেপশন এরকম মানে ইনফিনিটি এরকম না, মানে ডিভিশন বাই 0 তে কি হয়? ডিভিশন বাই 0 তো স্যার মানে সঠিক না ভুল। হ্যাঁ, তাহলে ওটা কি 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 রিপ্রেজেন্ট করে ডিভিশন বাই 0? আনডিফাইন্ড। ওকে, কেউ ইনফিনিটি বলতে চায়, বাট এটা ইনফিনিটিও যদি বলেন সেটা তো একটা ফ্লোটে রাখা যাবে না, আনডিফাইন্ড তো যাবেই না। তাহলে এখানে সির ভেতরে সে এই ডিভিশনের যে রেজাল্ট সেটা সে সিতে রাখতে পারবে না, কারণ ডিভিশনের রেজাল্টটা আনডিফাইন্ড, যেটা ডিভিশন বাই 0। তো তখন এই জায়গাটাতে গিয়ে সে আর প্রসিড করতে পারবে না, আটকে যাবে। তখন একটা এক্সেপশন হবে, এবং আপনার এক্সেপশন যদি হ্যান্ডেল করা না হয়ে থাকে আপনার প্রোগ্রাম উইল ক্র্যাশ। তো প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে এক্সেপশন হলেই, সেই জন্যই আমরা এক্সেপশন হ্যান্ডলিং করে থাকি। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে, এখন তাহলে প্রশ্ন হলো, নেক্সট প্রশ্ন, যে এইখানে তো যদি এক্সেপশন হয় তাহলে তো আমার প্রোগ্রামটা এই জায়গাটাতে টার্মিনেট করবে, ক্র্যাশ করবে। তাহলে এরপরে যে আরো যত স্টেটমেন্ট আছে এখানে, যতই কোড থাকুক, সেগুলো আসলে এক্সিকিউট হবে না, কারণ আমার প্রোগ্রাম এই লাইনটাতে ক্র্যাশ করবে। ওকে? ইয়েস স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে ডিভিশন বাই 0 এক্সেপশন একটা, এটাকে কি আমরা অ্যাভয়েড করতে পারি বাই অপটিমাইজিং আওয়ার কোড, আমাদের কোডটাকে আরেকটু বেটার করে? জি স্যার, আমরা যখন হচ্ছে যেমন ডিভিশন বাই 0, তো বি তে যদি 0 দেয় তখনই তো একমাত্র আমাদের এরকম কিছু ফেস করতে হবে। তো আমরা যখন আউটপুট এরকম পাবো তখন একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো এখানে। কন্ডিশন পর্যন্ত কোথায় কন্ডিশন অ্যাপ্লাই করবেন? মানে স্যার যখন এরকম ইনপুট দেওয়া হবে 0, তখন একটা জাস্ট মানে ডিসপ্লেতে শো করবে যে ডিভিশনের আগে না ডিভিশনের পরে? ডিভিশনের আগে। আগে, হ্যাঁ। তারপরে ডিসপ্লেতে শো করলে তো হবে না, ডিভিশন হয়ে গেলে তো আবার ক্র্যাশ করবে। তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে বি ইজ নন জিরো। তো তাইলে আমরা আমাদের কোডটাকে এইভাবে একটু অপটিমাইজ করতে পারি যে আমরা বির ইনপুটটা নিচ্ছি, ওকে বলছি যে এন্টার এ নন জিরো ডিনোমিনেটর, সে বি যা ইনপুট দেওয়ার দিল আমরা এখন চেক করে দেখতেছি, ওইটা যদি 0 হয় আমরা লুপটা আবার তাকে ঘুরাই দিচ্ছি যে ভাই এন্টারে তুমি 0 দিছো, সে এন্টারে নন জিরো। তো যতক্ষণ পর্যন্ত সে 0 না দিবে বির মধ্যে, ততক্ষণ লুপ চলতেই থাকবে। তা আলটিমেটলি যখন সেখানে আসবে তখন কিন্তু বি ইজ অলরেডি একটা নন জিরো ভ্যালু, কাজেই ডিভিশন বাই 0 এক্সেপশনটা আর হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। So we can actually avoid this exception division by 0 by optimizing our source code, by introducing এরকম একটা লুপ, বা আপনি অন্যভাবে করতে পারেন, বাট whatever it is, আমরা আমাদের অরিজিনাল কোডটাকে একটু অপটিমাইজ করে আমরা নিশ্চিত করতে পারি যে division by 0 will never happen for this line. Make sense? জি স্যার। আচ্ছা, এখন যে লাইনে এক্সেপশন হতে পারে সেই লাইনটাকে বা সেই কোডটাকে, সেই স্টেটমেন্টটাকে আমরা বলছি ক্রিটিক্যাল স্টেটমেন্ট। তাহলে এটা একটা সম্ভাব্য ক্রিটিক্যাল স্টেটমেন্ট, কারণ বি যদি কখনো 0 হয় এখানে এক্সেপশন হয়ে ক্র্যাশ করবে,
হবেই B0 তা তো না, এটা ইউজারের ইনপুট, যার কমন সেন্স আছে সে B0 দিবেও না। কিন্তু রান টাইমে কে কি দিবে আমাদের তো সেই কন্ট্রোল নাই, সেই জন্য আমরা কোডটাকে অপটিমাইজ করে এটাকে অ্যাভয়েড করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখেন তাহলে এই স্টেটমেন্ট থেকে যেহেতু একটা এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, we call it critical statement। আচ্ছা, আর কোন ক্রিটিক্যাল স্টেটমেন্ট কি আছে এই কোডে? আছে, যেমন আমি যখন এখানে বলছি যে নেক্সট ইন মেথড কি করবে, কিবোর্ড থেকে আমি যে ইনপুটটা দিব সেটাকে ইন্টিজারে কনভার্ট করে রিটার্ন করবে। এখন আমি কিবোর্ড থেকে তো টাইপ করতেছি 1 2 3 4, those are all characters। তো এখন আমি যদি ওই 0 থেকে 9 এই সমস্ত কি বাদ দিয়ে যদি ভুলে এবিসিডি তে চাপ পড়ে যায়, তখন তো পার্স ইন ফেল করবে না। তাহলে নেক্সট ইন যখন এটাকে পার্স করতে যাবে তখন পার্স ইন ফেল করবে, তখন ওখানেও এক্সেপশন হবে, আর সে প্রসিড করতে পারবে না। তাহলে এগুলো আসলে ক্রিটিক্যাল স্টেটমেন্টের ক্যান্ডিডেট। তাহলে অনেক স্টেটমেন্টই আসলে এক্সেপশন হতে পারে। তাহলে আমার যদি 200 লাইনের একটা মেথড থাকে, সেখানে আসলে অনেক 10 20 30 40 বিভিন্ন ধরনের এক্সেপশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে, আচ্ছা, আমাদের এই আলোচনার জন্য আমরা বলতেছি যে এখানে যেহেতু ডিভিশন বাই 0 হতে পারে, সো এটা একটা ক্রিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু এগুলো কিন্তু ক্রিটিক্যাল স্টেটমেন্ট, কারণ এখানেও আপনি হতে পারে। ওকে, এখন আমরা বুঝলাম যে এক্সেপশনটা হয় যখন একটা লাইনে গিয়ে একটা স্টেটমেন্টে গিয়ে আর প্রসিড করতে পারে না, তখন সে কন্টিনিউ না করে প্রোগ্রামটাকে, যেহেতু সে আর প্রসিড করতে পারছে না, এরপরের স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট করতে পারবে না, সো ইট উইল টার্মিনেট অ্যাব্রাপ্টলি, মাঝখানে হঠাৎ করে ছন্দপতনের মতো প্রোগ্রাম ক্র্যাশ করবে। ওকে, এখন প্রশ্ন হলো যে এক্সেপশন হয়, তা এক্সেপশনটা আসলে কি? হোয়াট ডু ইউ থিংক, হোয়াট ইজ এক্সেপশন? নেক্সট কোশ্চেন, what is an exception? এক্সেপশন কি একটা ধারণা নাকি এর কোনো অস্তিত্ব আছে? এক্সেপশন বেসিক্যালি এক্সেপশন হ্যান্ডলিং একটা কনসেপ্ট, বাট আমরা যখন বলি যে ডিভিশন বাই 0 হলে একটা এক্সেপশন হয়, তাহলে এক্সেপশন হয় means exception has an existence। okay, তো তার মানে it has its own memory। তাহলে exception is a thing। তাই আমরা যদি একটু পর্যালোচনা করি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেমন অনেক ল্যাঙ্গুয়েজে এনি ডাটা টাইপ ক্যান বি এক্সেপশন। যেমন C++ এর কথা যদি বলি, যে কোনো ডাটা টাইপ অর্থাৎ যে কোনো ক্লাস অথবা ইভেন প্রিমিটিভ যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, যে কোনো কিছুই এক্সেপশন হিসেবে ট্রিট করা যায়। জাভাতে এক্সেপশন হলো ইনস্ট্যান্স অফ ওয়ান অফ দ্য এক্সেপশন ক্লাস। তাহলে এই লাইনটা থেকে কি বুঝলেন? হোয়াট ইজ অ্যান এক্সেপশন? প্র্যাকটিক্যালি নট অ্যাজ এ কনসেপ্ট, মানে যখন এক্সেপশন হয় তখন আসলে কি হয়? একটা ইনস্ট্যান্স তৈরি হয়। কার? Instance of what? One of the exception class। তো তাহলে exception one of the বলছি কেন? কারণ অনেকগুলো exception class থাকতে পারে। যেমন আইরাস এর ক্ষেত্রে যদি বলি one of the user class, এই কথাটার মানে কি? Within the context of iris বলেন। আপনাকে যদি বলা হয় one of the user class, এটার মানে কি? আইরাস এর জন্য
student, faculty, এরা কারা? এরা হচ্ছে ইউজারের সাবক্লাস। তার মানে একটা সাবক্লাস যখন তৈরি করা হয়, এক্সটেন্ড করা হয়, তখন একটা ইজি রিলেশন তৈরি হয়, রাইট? Because the new class is an extension of old class. তাহলে old ক্লাসে যা আছে নিউ ক্লাসেও তো তাই আছে, সাথে আরো এক্সট্রা কিছু আছে। তার মানে ইউজার ক্লাসে যদি 5টা ফিল্ড থাকে আর 5টা মেথড থাকে, তাহলে ওই ফিল্ড মেথডগুলো তো আমার এমপ্লয়ি ক্লাসেও আছে, আছে না নাই? If my user class has 5 fields and 5 methods, আর আমি যদি বলি যে ক্লাস এমপ্লয়ি এক্সটেন্ড ইউজার, তাহলে এমপ্লয়ি হচ্ছে ইউজারের সাবক্লাস। তাহলে আমরা কি বলতে পারি যে ইউজার ক্লাসের যে 5টা ফিল্ড মেথড ছিল সেগুলো এমপ্লয়ি ক্লাসেও আছে? yes sir, প্লাস তার সাথে আমি হয়তো আরো 2টা ফিল্ড অ্যাড করলাম, তাহলে এমপ্লয়ি ক্লাসটি আরেকটু স্পেসিফিক হলো না ইউজারের তুলনায়, কারণ ইট হ্যাজ নাও মোর ইনফরমেশন, মোর ফিল্ডস। ইউজার ক্লাসে 5টা মেথড ছিল, আমি আরো 2টা মেথড অ্যাড করলাম, তাহলে এমপ্লয়ি ক্লাস হ্যাজ মোর ফাংশনালিটি compared to 5, now it has 7 functionality. Compared to 5, now it has 7 data, 7 fields. তাহলে এমপ্লয়ি ক্লাস more specific than user. Can you say that? Can you say that? yes sir, it's more specific. Okay. তাহলে more specific হলে একটা easy relation হয়। তো সেই জন্য আমরা বলছি যে student is a user, faculty is a user, right? Because তাদের মধ্যে একটা ইনহেরিটেন্সের সম্পর্ক আছে। তো সেরকম আমার জাভার সুপার ক্লাসকে বলেন তো, আমরা অলরেডি জানি অবজেক্ট ক্লাস, কিন্তু আমরা যদি শুধু এক্সেপশন ক্লাসগুলোকে কনসিডার করি, এদের সুপার ক্লাস হচ্ছে এক্সেপশন ক্লাস। এই যে এক্সেপশন এক্সটেন্স থ্রোয়েবল এক্সটেন্স অবজেক্ট, আর এখানে যেগুলো দেখতেছেন এরা হচ্ছে এক্সেপশনের সাব ক্লাস। ওকে, যেমন ধরুন আমরা ফাইল নিয়ে যখন কাজ করি বা ডাটাবেস বা নেটওয়ার্ক কানেকশন, তখন আপনার ইনপুট আউটপুট নিয়ে কাজ করেন, তখন এই এক্সেপশন ক্লাসের এই যে আইও এক্সেপশন হচ্ছে তার একটা সাব ক্লাস। তাহলে আইও এক্সেপশনে যদি যান, এই যে আইও এক্সেপশন এইখানে দেখেন এক্সেপশনকে এক্সটেন্ড করে, আবার এরা হচ্ছে আবার আইও এক্সেপশনের সাব ক্লাস। আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন রিড করার জন্য, কিন্তু ফাইলটা সামহাউ ডিলিট হয়ে গেছে, তখন কি হবে? তখন বলবে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। আপনি একটা ফাইল রিড করতে চাচ্ছেন, কিন্তু রিড করতে করতে ফাইলটা শেষ করে ফেলছেন, তারপরে যদি রিড করার চেষ্টা কন্টিনিউ রাখেন, তখন কি হবে? এন্ড অফ ফাইল এক্সেপশন দেবে, বিকজ ইট উইল ফেল টু কন্টিনিউ টু রিড, অলরেডি দ্য হোল ফাইল ইজ রেড and exhausted. তাহলে আর কিছু বাকি নেই, তারপরে যদি আপনি রিড করতে চান, ফাইল পয়েন্টার তো ফাইলের শেষে পৌঁছায় গেছে, তখন তো রিড ফেল করবে, তো তখন এন্ড অফ ফাইল এক্সেপশন হবে। একটা ফাইল আপনি ওপেন করতে চাচ্ছেন রিড করার জন্য, কিন্তু ফাইলটাই নাই, তখন কি হবে? ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তাহলে এগুলো ইনপুট আউটপুট রিলেটেড, রাইট? সিকিউর সকেট লেয়ার, আপনি সিকিউর সকেট লেয়ার ইউজ করতে চাচ্ছেন ফর এইচটিটিপিএস কানেকশন, তো সেটা যদি কোনো কারণে ফেল করে, তখন সিকিউর সকেট লেয়ার এক্সেপশন হবে। বুঝতে পেরেছেন? বোঝা যাচ্ছে এই জিনিসগুলো? তাহলে দেখেন আমার এক্সেপশনের একটা সাবক্লাস হচ্ছে আইও এক্সেপশন, অনেকগুলোর মধ্যে, এই অনেকগুলোর মধ্যে একটা সাবক্লাস হচ্ছে আইও এক্সেপশন, আবার আইও এক্সেপশনের আবার অনেকগুলো সাবক্লাস, এদেরও আবার অনেকেরই আবার অনেকগুলো করে সাবক্লাস আছে। আবার আপনি দেখেন আরেকটা যদি চুজ করেন, ফর এক্সাম্পল রান টাইম এক্সেপশন, এটাও এক্সেপশনের সাবক্লাস, আবার রান টাইম এক্সেপশন itself has lot of subclass. এই যে আপনার ডিভিশন বাই 0 হলে অ্যারিথমেটিক এক্সেপশন দিবে। ওই যে নাল পয়েন্টার এক্সেপশন দেখেন নাই, আমি নিউ না করে যদি ওটাকে ক্লায়েন্ট হিসেবে ইউজ করি, তখন কি হবে? তখন এই যে নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি একটা অ্যারে আছে অফ সাইজ 10, আপনি যদি 12 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করতে চান,
তখন কি হবে, ইন্ডেক্সের বাইরে চলে গেলেন না? তাহলে যে দেখেন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ওইটার আবার দুইটা সাব ক্লাস আছে, একটা হলো অ্যারে ইন্ডেক্স আর একটা হলো স্ট্রিং ইন্ডেক্স। তাহলে বটম লাইন হলো এই এক্সেপশন নিজেই একটা ক্লাস, এর আবার বহু সাব ক্লাস, তাদের আবার অনেকগুলো করে সাব ক্লাস, আবার তাদেরও সাব ক্লাস। তাহলে এটাকে যদি আপনি একটা ট্রির মতো চিন্তা করেন ডাটা স্ট্রাকচারের, তাহলে সবার রুটে কে আছে, এক্সেপশন। তাহলে এই সবার সাথে এক্সেপশন একটা ইজি রিলেশনশিপ তৈরি করে, তার মানে এরা সবাই এক্সেপশন ক্যাটাগরি ক্লাস। তো যেটা বলা হচ্ছে যে যখন একটা এক্সেপশন হবে তখন এই যে আপনার অনেক এক্সেপশন বা তার সাব 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 বা সাবের সাব বা তার সাব, এই ফ্যামিলি থেকে কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স জেনারেট হবে, সেটাই এক্সেপশন। বুঝতে পেরেছি? এনি কোশ্চেন? জি, প্রশ্ন করেন। রেসপন্স করতে হবে। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো আমার ক্লাস নিয়ে লাভ নাই। এই জিনিসটা সেকশন 5 এ আপনাদের আগে কভার করা হয়েছে, and they are very much responsive। তো আপনারা যদি না থাকেন ক্লাসে তাহলে ওই রেকর্ডিংটা দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আমরা শেষ করে দিতে পারি ক্লাস। আর যদি কন্টিনিউ করতে চাই তাহলে রেসপন্ড করতে হবে, মানে আপনারা বুঝতে পারলেন কি পারলেন না, মানে আমি শুধু বলে গেলাম মনোলগ, সেই রেকর্ডিং অলরেডি দেয়ার, একটু আগেই করলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর যদি বলেন যে না আপনি নিজে ইন্টারঅ্যাক্ট করতে চান তাহলে প্লিজ রেসপন্ড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা আবার একটু করবেন? কোশ্চেনটা হলো যখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হবে ইন আওয়ার কোড, যেখানে আর ওই স্টেটমেন্ট থেকে সামনে যেতে পারছে না, তখন একটা এক্সেপশন ইনস্ট্যান্স তৈরি হবে। সেই এক্সেপশন ইনস্ট্যান্স কোনো না কোনো ক্লাসের ইনস্ট্যান্স। সেটাই এতক্ষণ বললাম যে এই যে এক্সেপশন এই ক্লাসের ইনস্ট্যান্সও হতে পারে, বা এর কোনো একটা সাব ক্লাসের ইনস্ট্যান্স হতে পারে, বা তাদের কোনো একটা সাব ক্লাসের হতে পারে। তার মানে এরা সবাই এক্সেপশন ফ্যামিলিরই ক্লাস, কারণ সবার সাথে এক্সেপশনের ইজি রিলেশন আছে। তার মানে যখন আমার প্রোগ্রাম আর প্রসিড করতে পারবে না তখন সে একটা এক্সেপশন জেনারেট করবে, which is nothing but instance। ওই এক্সেপশন ক্যাটাগরির একটা কোনো না কোনো ক্লাসের ইনস্ট্যান্স, এটাই বলতে চাচ্ছি। সেটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, তো তাহলে তাহলে এই যে আমার এখানে যখন ডিভিশন বাই জিরোটা হয়ে যাবে তখন সে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন তৈরি করবে। ওকে, কে তৈরি করবে? এখন অ্যারিথমেটিক এক্সেপশনের ইনস্ট্যান্স তৈরি করতে হবে, নাকি সিকিউর সকেট লেয়ার এক্সেপশন তৈরি করতে হবে, নাকি ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন তৈরি করতে হবে, নাকি নাল পয়েন্টার এক্সেপশন তৈরি করতে হবে, নাকি ফাইল নট ফাউন্ড এক্সেপশন তৈরি করতে হবে? সবাই তো এক্সেপশন বিকজ অফ দ্য ইনহেরিটেন্স। তাহলে কোনটা? এখানে আমার যদি 200-300 ক্লাস থাকে বিভিন্ন এক্সেপশন ক্যাটাগরির, কোন ক্লাসের ইনস্ট্যান্স এখানে জেনারেট হবে এইটা JVM ডিসাইড করবে। জাভা ভার্চুয়াল মেশিন উইল ডিটেক্ট দ্য কনটেক্সট, এবং এখানে যে কনটেক্সটের কারণে সে এই কোডটাকে আর আগাতে পারছে না, সামনে নিতে পারছে না, সে তখন দেখবে এই কনটেক্সটের সাথে আমার এই কোন ক্লাসটা, এখানে যে শত শত ক্লাস আছে, কোন ক্লাসের ফিল্ড দিয়ে মেথডস দিয়ে এই কনটেক্সটটাকে রিপ্রেজেন্ট এবং প্রসেস করা যাবে, সেই ক্লাসের ইনস্ট্যান্স জেনারেট করবে। তার মানে
আমার যদি এটা এখানে কি হয়, এখানে আসলে অ্যারিথমেটিক এক্সেপশন ইনস্ট্যান্স তৈরি হবে, কারণ ডিভিশন বাই 0। আবার আমি যদি এরকম বলতাম যে স্টুডেন্ট এস বা স্টুডেন্ট আসিফ নিউ টিউ করি নাই, শুধু স্টুডেন্ট আসিফ সেমিকোলন, এখন যদি বলি আসিফ ডট শো সিজিপিএ, তখন কি হবে, নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। JVM will detect যে কোন এক্সেপশন ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হবে। ওকে, এখন এই যে এক্সেপশন তৈরি করাটাই শুধু শেষ কথা না, ইট উইল বি থ্রোন। ওকে, এক্সেপশনটাকে থ্রো করা হবে। এখন আপনি যদি একটা স্টোন থ্রো করেন আপনার দোতলার বারান্দা থেকে, কি হবে? ইফ ইউ থ্রো এ স্টোন অফ গ্লাস, কাচের এক ওয়েট পেপার থ্রো করেন, কি হবে? ভেঙে যাবে। ডিপেন্ডস, এটা যদি কেউ না ধরে তাহলে ওই রাস্তায় পড়ে এটা ভেঙে যাবে, আর কেউ যদি এটা ক্যাচ করে নেয় তখন কিন্তু আর এটা ভাঙবে না। বুঝতে পেরেছেন? তো ওই যে কেউ যে ক্যাচ করলো না, অর্থাৎ ইট ইজ নট হ্যান্ডেল, তখন আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে। আর কেউ যদি এটা ক্যাচ করে নিচে দাঁড়িয়ে, ধরেন একটা বেবি, মাঝে মাঝে ভিডিওতে দেখা যায় না, ফেসবুকে আসে, ছোট বাচ্চা কিভাবে যেন কার্নিশের মধ্যে চলে গেছে। হ্যাঁ, সবাই নিচে চাদর ধরে আছে, যে পড়লে পরে চাদরের মধ্যে আটকাবো। দেখেন না এরকম? দেখেছেন কিনা? হ্যাঁ। তো এখন যদি চাদরটা তো না থাকে, তাহলে বেবিটা তো নিচে পড়ে ইনজুর্ড হয়ে মারা যাবে, তাই না? কিন্তু চাদরটা হলো আপনার ক্যাচ ব্লক। তার মানে আপনার বাসার ভেতর থেকে কেউ একজন চিৎকার করতেছে যে বেবি কার্নিশে চলে গেছে হাতের নাগালের বাইরে, তার মানে ট্রাই ব্লক থেকে কেউ জানান দিচ্ছে। তো তখন নিচে চাদর নিয়ে লোকজন দাঁড়ায় আছে, দ্যাট ইজ দ্য ক্যাচ ব্লক। তো তখন এই বেবিটাকে যখন ক্যাচ ব্লক চাদরে আপনি ধরে ফেললেন, তখন আপনি কি করবেন? তখন ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এগুলো হচ্ছে ক্যাচ ব্লকের ভিতরে হ্যান্ডলিং কোড, যে এক্সেপশনটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। বুঝতে পেরেছেন? তাহলে একটা এক্সেপশন থ্রো হবে and that will be caught. তো সেই জন্য আমরা যখন ফাইল হ্যান্ডলিং এর কাজ করি, খেয়াল করেন আমাদের একটা ট্রাই ব্লক থাকে। ওকে, ট্রাই ব্লকের মধ্যে আমরা আমাদের কোড রাখি। যদি এক্সেপশন হয় তাহলে ওখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে ওই যে আপনার কাচের স্টোনের মতো it will fall down and it will be caught in some catch block. Okay, make sense? জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্সেপশনটা কি। এক্সেপশন হলো এক্সেপশন ক্লাসের একটা কোন একটা এক্সেপশন ক্লাসের একটা ইনস্ট্যান্স যেটা JVM তৈরি করে এবং ওটাকে সে থ্রো করে দেয়। এখন আমার যদি ট্রাই ক্যাচ ব্লক না থাকে, তাহলে তো আসলে ক্যাচ ব্লকই আসলে এক্সেপশনটাকে ক্যাচ করে। যদি ট্রাই ক্যাচ ব্লক না থাকে, তখন আসলে it is not handled। আর যদি ট্রাই ক্যাচ ব্লক থাকে, তাহলে ট্রাই ব্লকের ভিতরে আমরা ট্রাই করব আমাদের কোডটা এক্সিকিউট করার জন্য। ঠিকঠাক মতো হলে ভালো, ওয়েল এন্ড গুড। যদি না হয় তাহলে ট্রাই ব্লক থেকে এক্সেপশন হবে, সেখান থেকে বের হয়ে সে কোনো একটা ক্যাচ ব্লকে সে এক্সেপশনটা হ্যান্ডেল করা হবে। ওকে, আচ্ছা, আমার মনে হয় আপনারা শুনছেন না, সেই ক্ষেত্রে তাহলে আমরা শেষ করি। সেশন 5 এর রেকর্ডিংটা তাহলে দেখে নিন, ওখানে খুব ডিটেইলস আজকে কভার করা হয়েছে। Probably you are not here, রেসপন্স করছেন না যেহেতু। ঠিক আছে, আমি এখানে একটা নোট রাখি। Since you are not responding
interacting, I am assuming that ক্লাসে তো আছি আমি। কিন্তু রেসপন্স না করলে তো আমি আগাতে পারবো না, তো ইয়েস নো বলতে হবে, আপনি না জানলে রেসপন্ড করবেন। আচ্ছা, তো এখন তাহলে এটা হলো। এখন এই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা কিভাবে কাজ করে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখেন, এই যে ডিভিশন বাই জিরো, এটা আমরা অ্যাভয়েড করলাম কিভাবে? ক্যান উই অ্যাভয়েড দিস ডিভিশন বাই জিরো সামহাউ? এই যে a ডিভাইডেড বাই b ধরনের ভ্যালু আমরা ইনপুট দিলাম 10, b তে দিয়ে দিলাম বাই মিস্টেক 0, তখন তো 10 ডিভাইডেড বাই 0 হবে, তখন এখানে অ্যারিথমেটিক এক্সেপশন হবে। তো এই ডিভিশন বাই 0টাকে কি অ্যাভয়েড করা যায় কোনোভাবে? আই গেস এটা হওয়া যাবে না। যাবে, আপনি যদি এখানে একটা কোডটাকে একটু অপটিমাইজ করেন, একটা লুপের মধ্যে b এর ইনপুটটা নেন, নিয়ে যদি ওকে বলেন যে b এর ইনপুট দিচ্ছে, আপনি চেক করে দেখলেন এটা 0 কিনা, 0 হইলে ওকে আবার ঘুরায় বলেন যে ভাই একটা নন 0 দাও, তাহলে যতক্ষণ সে নন 0 না দিবে এই লুপ ঘুরতেই থাকবে। তার মানে বাই মিস্টেক সে যদি 0 দিয়েও ফেলে, এই লুপের কারণে তাকে আবার নতুন আরেকটা ভ্যালু দিতে হবে, তবেই আপনি ডিভিশনটা করতে পারবেন। তাহলে এখানে যখন ডিভিশনটা হবে, ইট ইজ অলরেডি গ্যারান্টেড যে ডিভিশন বাই 0 হবে না। তাহলে আমাদের যে অ্যারিথমেটিক এক্সেপশন হওয়ার একটা সম্ভাবনা ছিল এখানে, সেই সম্ভাবনাটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করলাম। হাউ? বাই অপটিমাইজিং আওয়ার সোর্স কোড। এই যে আমরা আমাদের কোডটাকে একটু অপটিমাইজ করলাম, as a result we can guarantee that division by 0 will be avoided. Are you following? Yes, sir. হ্যাঁ, তাহলে এই কম্পাইলার আপনার স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবে, যেমন এই স্টেটমেন্টটা দেখলেই কম্পাইলার বুঝতে পারবে যে এখান থেকে যে এক্সেপশনটা হতে পারে সেটা কোড অপটিমাইজ করে অ্যাভয়েডেবল কিনা। তো যদি অ্যাভয়েডেবল হয়, কম্পাইলার আপনাকে ফোর্স করবে না ট্রাই ক্যাচ ব্যবহার করার জন্য। তো কম্পাইলার চেক করে দেখবে না যে আপনি এক্সেপশন হ্যান্ডলিং করেছেন কিনা, ইন্ট্রোডিউসিং ট্রাই ক্যাচ। এই জন্য এইদেরকে বলা হয় আনচেকড এক্সেপশন। আনচেকড এক্সেপশন ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে আপনার ইচ্ছা, অপশন, বিকজ কম্পাইলার আশা করে যে আপনি ট্রাই ক্যাচ ইউজ না করে বরং আপনি আপনার কোড অপটিমাইজ করবেন লাইক দিস। কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে যেগুলো আসলে কোড অপটিমাইজেশন আপনাকে হেল্প করবে না। যেমন ধরেন, আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন, লেটস সে ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন টু রিড। ওকে, সো আমরা যদি বলি যে আমাদের এখানে এই যে এখানে যদি ধরেন, আমরা যদি বলি যে abc.bin এই ফাইলটাকে আমরা ওপেন করতে চাচ্ছি ইউজিং ফাইল ইনপুট স্ট্রিম। এখন এই কনস্ট্রাক্টরের কাজ কি? এই কনস্ট্রাক্টরের কাজ হলো এই FIS হ্যান্ডেলে ফাইল ইনপুট স্ট্রিমের একটা ইনস্ট্যান্স তৈরি করবে এবং ওই ইনস্ট্যান্স উইল ওপেন দ্য ফাইল represented by abc.bin। এখন abc.bin যদি না থাকে আপনার ড্রাইভে, তখন কি হবে? তখন এখানে একটা এক্সেপশন হবে না, ফাইল নট ফাউন্ড এক্সেপশন। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এই ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এইটা তো আসলে আপনি আপনার কোড অপটিমাইজ করে অ্যাভয়েড করতে পারবেন না। হ্যাঁ, এটা হবেই। ফাইলটা যদি অ্যাক্সিডেন্টালি কেউ ডিলিট করে দেয়, এই এক্সেপশন হবেই। অথবা ফাইলটা যদি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে, তাহলে এই এক্সেপশনটা হবে। বা আপনি একটা ভিডিও ডাউনলোড করছেন ইন্টারনেট থেকে, মাঝপথে যদি আপনার অপটিক ফাইবার কাটা পড়ে, তাহলে আপনার কোড অপটিমাইজেশন দিয়ে কি আপনি এনশিওর করতে পারবেন যে ডাউনলোডটা হবে কমপ্লিট? নো স্যার। নো, তার মানে
এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে সেই এক্সেপশন গুলো হতে পারে যেগুলো আসলে আমার কোডের কন্ট্রোলের বাইরে। তাহলে এখানে কোড অপটিমাইজেশন ক্যানট গ্যারান্টি যেগুলো হবে না। তখন কম্পাইলার আপনাকে বলবে যে ওয়েল এই সমস্ত কোড থেকে যে এক্সেপশন গুলো হতে পারে সেগুলো বিষয়টা এমন না যে ইউ ক্যান অ্যাভয়েড বাই অপটিমাইজিং ইউর কোড, সেগুলো এক্সটার্নাল কারণে হতে পারে, ডিউ টু এক্সটার্নাল ফ্যাক্টর, যেখানে কোডের আসলে কোনো কন্ট্রোল নাই। তো তখন কম্পাইলার আমাকে ফোর্স করবে যে সেই ক্ষেত্রে তোমার এক্সেপশন হলে তুমি তো এটা ক্র্যাশ করবে। তখন কম্পাইলার আমাকে ফোর্স করবে যে ইউ হ্যান্ডেল দোজ এক্সেপশন, এবং তখন সেটাকে বলা হচ্ছে চেকড এক্সেপশন। তাহলে আমরা মিডের আগ পর্যন্ত মানে মিড পর্যন্ত কিন্তু আমাদের কোনো ট্রাই ক্যাচ ইউজ করতে হয় না। খেয়াল করেন, আমরা যখন ফাইল নিয়ে আসছি তখনই আমাদের ট্রাই ক্যাচ আনতে হয়েছে। তার মানে মিডের আগ পর্যন্ত আমরা যে কোডগুলো করেছি ওখানে যে সমস্ত এক্সেপশন হতে পারতো সেগুলো আসলে কোড অপটিমাইজ করে অ্যাভয়েড করা যেত। এই জন্য কম্পাইলার আমাদেরকে ফোর্স করেনি ট্রাই ক্যাচ ইউজ করার জন্য মিডের আগ পর্যন্ত। অর্থাৎ যে ম্যাট্রিক্স প্রবলেম, কমপ্লেক্স নাম্বার প্রবলেম, ছোট ছোট প্রবলেমস গুলো আমরা করেছি, সেখানে কিন্তু কম্পাইলার আমাদের বলে নাই যে ট্রাই ক্যাচ কোথায়, কিন্তু যেই আমরা ফাইল হ্যান্ডলিং এ আসলাম তখন সে আমাকে আটকায় দিচ্ছে যে ট্রাই ক্যাচ কোথায়। কারণ ওই যে ফাইল ওপেন করা, ফাইলে রাইট করা, এই সমস্ত স্টেটমেন্ট থেকে এক্সেপশন হতে পারে এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে। ঠিক আছে? তো আমার ক্রিটিক্যাল স্টেটমেন্টে যদি পোটেনশিয়াল থাকে ফর চেকড এক্সেপশন, তখন কম্পাইলার আমাকে ফোর্স করবে টু ডিপ্লয় এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম ইউজিং ট্রাই ক্যাচ ব্লক। ওকে, ফাইনালি ব্লক। তো ট্রাই ক্যাচ আমরা অলরেডি ইউজ করেছি ফাইল হ্যান্ডলিং এ, হয়তো অতটা ইনডেপথে আলোচনা না করেই আমরা ইউজ করেছি, ইউজ করতে হয় বলে। বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, হাউ দ্য হোল মেকানিজম ওয়ার্কস। Any questions so far? No, sir. স্যার দরকার নেই স্যার। ওকে, এখন এই এক্সেপশন হ্যান্ডলিং, আচ্ছা আমি আপনাদেরকে স্টিল রেকমেন্ড করব আজকের সেকশন 5 এর ভিডিওটাই আপনারা দেখেন, আপনাদের তো দেখেন। কারণ হলো ওখানে ওই সেকশনে মানে ইন্টারেস্টিং কিছু কোশ্চেনস ওরা রেজ করেছে। হ্যাঁ, আপনারা ইন জেনারেল কোশ্চেন করছেন না আর কি, এই জন্য বললাম। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়েছি। তাহলে ওই ভিডিওটা দেখলে হবে কি যে বেশ কিছু কোশ্চেন ফ্রম স্টুডেন্ট সাইড আর অ্যাকচুয়ালি হ্যান্ডেলড, মানে কোশ্চেনস গুলোর রিপ্লাই দেওয়া হয়েছে। তো সেইটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটাকে আরেকটু রিইনফোর্স করবে। সেই কোশ্চেনস গুলো আপনারা যেহেতু করছেন না, আপনাদের রেকর্ডিং হয়তো সেই জিনিসগুলোর আলোচনা নাও আসতে পারে। তো ওই জন্য ওইটাও একটু দেখেন, ঠিক আছে? কারণ আপনারা তো আবার মোটামুটি একটা 4-5 দিনের গ্যাপ পাচ্ছেন, এর মধ্যে একটু দেখে নিন। ওকে, এখন এই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটার জন্য আমাদের 5টা কিওয়ার্ড বুঝতে হবে: ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রোস এন্ড থ্রো। আচ্ছা, ট্রাই ক্যাচ। ট্রাই হচ্ছে the block যেখানে আমরা আসলে আমাদের নিজেদের কোড এক্সিকিউট করি। ওকে, so we try to execute critical statements which is actually our own code. আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি বা যে অ্যালগরিদমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি তার যে কোড, সেটা আমরা ট্রাই ব্লকে রাখি। ক্যাচ ব্লক কিন্তু আসলে not the real code of my problem, এটা হচ্ছে আমার প্রবলেম সলভ করতে গিয়ে যদি আটকে যায় তখন এক্সেপশন হবে, তখন ওই এক্সেপশন হ্যান্ডলিং আমি কিভাবে করব, অর্থাৎ আমি প্রোগ্রামটাকে ক্র্যাশ না করিয়ে কিভাবে আমি সামনে এগিয়ে যেতে পারি, অল্টারনেট কি করতে পারি, সেটা হচ্ছে আমার ক্যাচ ব্লক এর কোড। তাহলে আমার নিজের প্রবলেমের যে কোড, ধরুন আমি একটা সর্টিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে চাই, হ্যাঁ, বা একটা ডেপথ ফার্স্ট সার্চ ডিএফএস বা বিএফএস সার্চ করতে চাই, তাহলে তার যে একটা কোড অ্যালগরিদম, সেটা আমি ট্রাই ব্লকে রাখবো, কারণ সেটাই আমার অ্যাকচুয়াল প্রবলেমের লজিক। ওকে, তাহলে এটা হলো ট্রাই ব্লক। লুপের ভিতরে যেমন লুপ থাকতে পারে, ট্রাই ব্লকের ভিতরেও ট্রাই ব্লক থাকতে পারে। ওকে,
আচ্ছা, আমরা যখন একটা ট্রাই ব্লককে এক্সিকিউট করি, কারণ উই ট্রাই টু এক্সিকিউট আওয়ার স্টেটমেন্ট হিয়ার, এই জন্য এটার নাম ট্রাই ব্লক। তা আমরা যখন ট্রাই করি আমাদের নিজেদের কোড এক্সিকিউট করতে ইনসাইড দ্য ট্রাই ব্লক, যদি এক্সেপশন হয়ে যায়, if an exceptional context arise, তাহলে একটা suitable exception type-এর instance is generated by the JVM and thrown. যেহেতু আমার এক্সেপশনটা থ্রো হবে, যেমন a divided b ডিভিশন বাই 0 যদি হয়, তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো হবে, তাহলে আমার একটা ক্যাচ ব্লক লাগবে উইথ অ্যারিথমেটিক এক্সেপশন। ওকে, তো আমার ট্রাই ব্লকে অনেক কোড আছে, সেখান থেকে কয়েক ধরনের এক্সেপশন থ্রো হতে পারে at runtime, so I can have multiple catch blocks, okay, with a try block. তাহলে এটা কি বুঝতে পারলেন? স্যার তার মানে ট্রাই ব্লকের ভিতরেই একটা থ্রো ব্লক অলওয়েজই থাকবে? না না না, থ্রো কোনো ব্লক না। আবার খেয়াল করেন, এখানে যদি আমার এক্সেপশন হয়, অটোমেটিক্যালি জাভা ভার্চুয়াল মেশিন একটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন ইনস্ট্যান্স জেনারেট করবে, করে সেটাকে সে থ্রো করে দেবে। আমার কোডে কিছু নাই, আমার কোডে তো এই লাইনটা আছে, দিস ইজ মাই কোড, যে একটা ফাইল ইনপুট স্ট্রিম তৈরি করো, করে সেটা দিয়ে এই abc.bin কে ওপেন করো, এটাই হচ্ছে আমার কোড। কিন্তু ফাইল নট ফাউন্ড এক্সেপশন কে নিউ করা, যে নিউ ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তারপর ওটাকে থ্রো করা, সেটা তো আর আমার কোডে নাই, সেটা JVM টেক কেয়ার করবে। জি স্যার। যদি হয় আর কি, না হলে তো নাই, না হলে তো ভালো। ফাইল পাওয়া গেলে আর সে এক্সেপশন জেনারেট করবে কেন? ফাইল পাওয়া গেলে তো সেই এই কাজটা সাকসেসফুলি করেই ফেললো, এক্সেপশন তো হয়নি। কিন্তু যখনই ফাইলটা পাওয়া যাবে না, তখন তো সে এই FIS এ নিউ করতে পারবে না, ফাইলই তো পাওয়া যাচ্ছে না। তাহলে আমি ওপেন করব কিভাবে? কাকে ওপেন করব? যাকে ওপেন করতে বলছো abc.bin কে রিপ্রেজেন্ট করে, abc.bin আমি খুঁজেই পাচ্ছি না। তো তখন সে ফাইল নট ফাউন্ড এক্সেপশন নিউ করে থ্রো করবে, কিন্তু সেই নিউ করে থ্রো করা তো আর আমার কোডে নাই, দিস ইজ মাই কোড, ওটা ইন্টারনালি হয়ে যাচ্ছে, টেকেন কেয়ার বাই দ্য JVM। জি স্যার, বুঝতে পেরেছি। এখন যখন থ্রোটা হবে, এক্সেপশন তো হবে, হয়ে থ্রো হবে, কিন্তু আমার কোনো ট্রাই ব্লকই নাই, তার মানে এটার কোনো করেসপন্ডিং ক্যাশ ব্লকও নাই, তখন ওই যে ক্র্যাশ করবে। স্যার তাহলে যে তাহলে আমার এই কোডটা আমি ট্রাই ব্লকে রাখবো। তাহলে জিনিসটা এরকম হবে, এই যে এখানে আমি বলছি, হ্যাঁ, যে এক্সেপশন হ্যান্ডলিং এর উপরে ডিটেইলস ডিসকাস করা আছে সেকশন 2 তে, আগের দিন আর কি। ওইটা আপনারা দেখবেন ওখান থেকে, হ্যাঁ, এই যে এখানে, মানে এটা তো আছে, এটার বাইরে, মানে ক্লাসে যেটা আমরা করি এখান থেকে দেখবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমার এই ট্রাই ব্লক থেকে 3 ধরনের এক্সেপশন হতে পারে। ধরুন এখানে 20 লাইনের একটা কোড, তাহলে প্রথম টাইপের এক্সেপশন হলে যদি থ্রো হয়, এক্সেপশন টাইপ 1 যদি থ্রো হয়, সেটা এই ক্যাচ ব্লকে ম্যাচ করবে প্যারামিটারের সাথে, তখন এই ক্যাচ ব্লক সেটাকে ক্যাচ করবে, করে এখানে হচ্ছে তার হ্যান্ডলিং কোড। যদি এক্সেপশন টাইপ 2 এর একটা ইনস্ট্যান্স থ্রো করে, তাহলে এই ক্যাচ ব্লক সেটাকে ক্যাচ করবে। তো এখানে ওই এক্সেপশন টাইপ 2 এর জন্য যে হ্যান্ডলিং কোড সেটা আমি এখানে লিখব। এইভাবে আমি যতগুলো ডিফারেন্ট টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতে চাই, যেটা একটা ট্রাই ব্লক থেকে হতে পারে, তার জন্য আমি আমার যতগুলো প্রয়োজন ক্যাচ ব্লক একটা ট্রাই ব্লকের সাথে আমি রাখতে পারি পরপর। সো এ ট্রাই ব্লক মে হ্যাভ মাল্টিপল ক্যাচ ব্লকস, কিন্তু যেহেতু ট্রাই করতেছেন একটা হলেও ক্যাচ তো আপনার রাখা লাগে, সো ওয়ান অর মোর ক্যাচ ব্লকস। এটা কি বুঝতে পেরেছেন? ইফ নট, আস্ক কোশ্চেন। জি বলেন, বুঝে থাকলে বলেন যে ক্লিয়ার। জি স্যার, বুঝছি। ওকে, তো
এটা হলো সেই ব্যাপারটা। তো এখন আমার যে যে কারণে এক্সেপশনটা হলো তার তো কিছু ইনফরমেশন আছে, সেই কনটেক্সচুয়াল ডাটাটাকে সে আসলে ওই যে ইনস্ট্যান্স তৈরি করে তার ফিল্ডের মধ্যে রাখে। তো এই জন্যই সে একটা ক্লাস চুজ করে যে কোন ক্লাসের ফিল্ডে আমার এই কনটেক্সচুয়াল ডাটা রাখতে সুবিধা হবে, সেই ক্লাসটা সে চুজ করে এবং সেই ক্লাসে এই ধরনের কনটেক্সচুয়াল ডাটার জন্য কিছু বিল্ট ইন মেথডও থাকে। এই জন্য এতগুলো এক্সেপশন ক্লাস। ওকে, তো একটা এক্সেপশন যখন থ্রো হয়ে যায় ফ্রম এ ট্রাই ব্লক, সে ট্রাই ব্লক থেকে বের হয়ে যায় কন্ট্রোল, এবং অ্যাজ এ রেজাল্ট ট্রাই ব্লকের বাকি অংশটুকু কখনোই আর এক্সিকিউট হয় না। ঠিক আছে? আমি যদি একটা মেথড কল করি, ধরেন এখানে আমি যদি একটা মেথড কল করি, ওকে, ডু সাম, ওকে, ধরুন ওবিজে হচ্ছে কোন একটা ক্লাসের ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, obj.doSum। এখন কি হবে এই লাইনটা থেকে? আপনি ট্রাই ব্লকের কোড থেকে doSum এর কোডে চলে যাবেন। তাহলে doSum এর কোডকে সে এক্সিকিউট করবে, তাই না? সো ধরেন এখানে আপনার doSum আছে, তো এখানে কোন একটা ক্লাসে doSum আছে, তাহলে এই doSum এই কোডগুলো সে এক্সিকিউট করবে, isn't it? তাহলে doSum এর এই কলটা থেকে যখনই doSum কে কল করা হলো তখন এই কোডটা এক্সিকিউট হবে, রাইট? Yes or no? Yes, sir. হ্যাঁ, তো এই কোডটা এক্সিকিউট করার পরে কি হবে? সে আবার এখানে ফেরত আসবে ট্রাই ব্লকে, এসে বাকিগুলো কন্টিনিউ করবে, কারণ এটা একটা মেথড কল। কিন্তু আপনার যদি এক্সেপশন হয় এখানটাতে, তাহলে সে ক্যাচ ব্লকে যাওয়ার পরে এখানে আর কখনোই ফেরত আসবে না। তো ওইটাই বলা হচ্ছে যে একটা ট্রাই ব্লক থেকে যদি বের হয়ে যায় মাঝপথে এক্সেপশনের কারণে, তাহলে সে একটা ক্যাচ ব্লকে ঢুকে যাবে। ক্যাচ ব্লকের কাজ শেষ করার পরে, হ্যান্ডলিং করার পরে সে কিন্তু আর ট্রাইতে ফেরত আসবে না। এটাই এখানে বলা হয়েছে। সো নো গোয়িং ব্যাক টু ট্রাই। ওকে, once an exception is thrown and control leaves the try block and enters a catch block. তাহলে catch block থেকে আর doSum এ কি বলে, সরি, ট্রাই ব্লকে আর ফেরত যাওয়ার কোনো, উপরে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, কেন নাই এটা যদি লজিক্যালি একটু বোঝার চেষ্টা করি আমরা, তাহলে আপনি খেয়াল করে দেখবেন। ধরেন আপনাদের কি এক্সাম্পলটা দিয়েছিলাম যে ফ্লাইটের এক্সাম্পলটা, লন্ডন থেকে নিউ ইয়র্কের। No, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে লেটস অ্যাজিউম যে আপনি লন্ডন থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে আপনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে যাচ্ছেন। তো এই যে লন্ডন এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট পর্যন্ত যে যাত্রা, এইটা আপনার ট্রাই ব্লক। ট্রাই ব্লকের ভিতরে এই যে কাজগুলো হবে, ছোট ছোট অনেকগুলো কাজ হবে এর মাঝখানে, এগুলো সব ট্রাই ব্লকের স্টেটমেন্ট। তো তাহলে প্রথমে হয়তোবা আপনাকে সেফটি ইনস্ট্রাকশন গুলো ডেমো দিবে এয়ার হোস্টেস যারা থাকবে। তার কিছুক্ষণ পরে আপনাকে হয়তো শুরুতে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিতে পারে বা একটা হট টাওয়েল দিতে পারে মুখটুক মোছার জন্য। এরপর আপনার হয়তো একটা স্ন্যাক্স দিবে, হ্যাঁ। তারপরে যদি লম্বা ফ্লাইট, এরপরে হয়তো আপনাকে আবার লাঞ্চ বা ডিনার দিবে ডিপেন্ডিং অন দ্য টাইম। তারপর আপনি বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার গুলো আপনার জন্য বিছানা রেডি করে দিবে, হ্যাঁ। আপনাদের এন্টারটেইনমেন্ট সিস্টেমে কিছু অডিও ভিজুয়াল কন্টেন্ট
অ্যাক্সেস দিবে, আপনাকে হয়তো ওয়াইফাই কানেক্টিভিটি প্রোভাইড করবে ইত্যাদি। এরপরে যখন নিউ ইয়র্কের কাছাকাছি যাবেন তখন তারপর ল্যান্ডিং প্রিপারেশন নিবে কেবিন ক্রু যারা থাকবে, তারপরে পাইলট ওখান থেকে জানবে কোন টার্মিনালে কত নাম্বার গেটে প্লেনটা নিতে হবে, ক্লিয়ারেন্স প্লেসে ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে ট্যাক্সিওয়ে দিয়ে সেই গেটে গিয়ে বিমানটা থামাবে, আপনারা নামবেন। এই যে এতগুলো অ্যাক্টিভিটি, এগুলোই হচ্ছে আপনার কালেক্টিভলি ট্রাই ব্লক। সো এই সবগুলো কাজ যদি ঠিকঠাক মতো হয় তাহলে কি ইভেন্চুয়ালি আপনি লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাবেন, isn't it? Yes, sir. এবং এটাই এক্সপেক্টেড। কিন্তু এক্সেপশন তো এক্সেপশন, আপনার ফ্লাইটে হঠাৎ করে ইঞ্জিনে আগুন ধরে গেছে, এখন কি হবে? এখন কি আপনার ফ্লাইট নিউ ইয়র্কে যাবে, আপনাকে ব্রেকফাস্ট সার্ভ করবে, আপনার বিছানা রেডি করে দিয়ে এগুলো করবে, নাকি সে অল্টারনেট কোর্স অফ অ্যাকশনে যাবে যে বিমানটাকে কিভাবে কাছাকাছি কোথাও সেফলি ল্যান্ড করানো যায়, কারণ আমার ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। তো তখন সেই ইমার্জেন্সি বেসিসে এই যে ট্রাই ব্লকের যে বাকি কাজ, যে আপনাকে এখন ব্রেকফাস্ট দিবে, তারপর আপনাকে কম্বল দিবে, আপনার বিছানা রেডি করে দিবে, আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিবে, এই যে কাজগুলো করার কথা ছিল সেগুলো এখন গৌণ হয়ে গিয়েছে, কারণ আমার ইঞ্জিনে আগুন, আমার এখন এক্সেপশন হয়ে গেছে। তাহলে আমাকে এখন অন্য অল্টারনেট কোর্স অফ অ্যাকশনে যেতে হবে, এগুলো এখন অ্যাবান্ডন করে দিতে হবে। তাহলে আমি এখন ক্যাচ ব্লকে গিয়ে কি করব? আমি এখন আমার এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বলবো যে মেডে আমার ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে, কি করা যায়? তো তারা তখন অ্যালার্ট হয়ে যাবে, তারা তখন আমার পজিশন অনুযায়ী বলে যে তোমার কাছের এয়ারপোর্ট হচ্ছে হাওয়াই 250 কিলোমিটার, ওইখানে তুমি যাওয়ার চেষ্টা করো, হ্যাঁ, তুমি তো নিউ ইয়র্ক আসতে পারবা না বা সেটা খুব রিস্কি। তো তখন নিউ ইয়র্ক অনেকটা দূর, তো তখন হাওয়াইয়ের যে এয়ারপোর্ট অথরিটি তাদেরকে বলবে, তারা তখন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এগুলো রেডি করবে, অন্যান্য হাওয়াইতে যে সমস্ত ফ্লাইট ওঠানামা করার কথা ছিল তাদেরকে হল্ট করাই দিবে, হ্যাঁ। এবং তখন আমাকে বলবে যে তোমার হাইট অনুযায়ী তোমার তো ইঞ্জিন কাজ করতেছে না, তাহলে তোমার গ্লাইড করতে হবে 250 কিলোমিটার। তাহলে 250 কিলোমিটার গ্লাইড করার জন্য তোমার ওয়েট অনেক ভারী, তাহলে তুমি তেল ফালাও, ফুয়েল ডাম্প করো, তোমার তো এত তেল রাখার দরকার নেই, রিডিউস দ্য ওয়েট সো দ্যাট তুমি গ্লাইড করে এই অ্যাক্টিভিটি গুলো করতে হবে। তাহলে ইভেন্চুয়ালি ক্যাচ ব্লকে গিয়ে আপনি কোনো মতে জীবন রক্ষা করে বিমানটা হাওয়াইতে নামাইলেন। তাহলে ক্যাচ ব্লক আপনি হ্যান্ডেল করলেন, ওকে। এখন আপনি চিন্তা করেন, আছেন না নাই? স্যার আছি। হ্যাঁ, এখন চিন্তা করেন হাওয়াইতে নামার পরে আপনার কাজ কি? ইভ্যাকুয়েট দ্য ফ্লাইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা না করে আপনার কেবিন ক্রু যদি ট্রাই ব্লকে ফেরত গিয়ে এখন আপনাকে বলে বসেন লাঞ্চ করেন, হ্যাঁ, একটু ঘুমান, গান শুনেন, তো এগুলো তো অ্যাবসার্ড কথাবার্তা। আপনাকে এখন মানে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ইভ্যাকুয়েট করতে হবে বিমান থেকে, যেহেতু আগুন ধরছে ইঞ্জিনে, রিস্কি। তো যার কারণে ইট ইজ ইররিলেভেন্ট টু গোয়িং ব্যাক টু দ্য ট্রাই ব্লক। এইজন্য আপনি যখন ক্যাচ ব্লকে আসবেন, তার মানে আপনি যে পারপাসে ট্রাই ব্লকটা তৈরি করেছিলেন সেই পারপাসটাই জিওপ্যারালাইজড, ওকে, ভন্ডুল হয়ে গিয়েছে। তাহলে এখন আপনি এখানে ফায়ার ফাইটিং এর জন্য আসছেন, ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। কাজে এখন আর ওখানে ফেরত গিয়ে তো লাভ না, ওটা তো আপনি কমপ্লিট করতে পারবেন না সুন্দরভাবে। দ্যাট ইজ ওয়াই ট্রাই ব্লক থেকে বের হয়ে গেলে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। Any question? আচ্ছা, আপনারা যেহেতু কোশ্চেন করছেন না, এই জন্য বললাম যে সেকশন 5 এর রেকর্ডিংটা দেখবেন, ওখানে ইন্টারেস্টিং কিছু কোশ্চেন তারা করেছিল। ওকে, এরপরে দেখেন লুপের ভিতরে যেমন লুপ থাকতে পারে, ট্রাইয়ের ভিতরেও ট্রাই থাকতে পারে, ক্যাচের ভিতরেও ট্রাই থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন ফাইনালিতে আসি। ফাইনালি হলো, আচ্ছা, ফাইনালিতে আসার আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে যে ক্যাচ ব্লকের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আমার যখন মাল্টিপল ক্যাচ ব্লক থাকবে তখন মোস্ট স্পেসিফিক ক্যাচ ব্লকটা উপরে রাখতে হবে
আর জেনেরিক ক্যাচ ব্লকগুলো নিচে রাখতে হবে। এইটার মানেটা কি বলুন তো? এটার মানেটা কি? স্যার যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হ্যান্ডেল করার জন্য এক্সেপশন ওইটা উপরে রাখতে হবে, আর যেটা মেবি নট সো ইম্পর্ট্যান্ট ওইটা জেনারিক at the bottom. একটু এখানে আছে, সেটা হলো যে এখানে ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট হবে না। বিষয়টা হলো জেনেরিক আর স্পেসিফিক বলতে আমরা যেটা বোঝাচ্ছি ইনহেরিটেন্সের কনটেক্সটে। ওই যে আমরা বললাম যে ইউজারের থেকে স্টুডেন্ট মোর স্পেসিফিক as a class, as a type. User is a more specific type, student is a more specific type of user. Employee is a more specific type of user. তাহলে ইউজার থেকে এমপ্লয়ি স্পেসিফিক। আবার ফ্যাকাল্টি যদি এমপ্লয়িকে এক্সটেন্ড করে, ফ্যাকাল্টি ইজ ইভেন মোর স্পেসিফিক টাইপ দেন এমপ্লয়ি। ফ্যাকাল্টি একটা বিশেষ ধরনের এমপ্লয়ি, সো মোর স্পেসিফিক টাইপ অফ এমপ্লয়ি। তাহলে যত সাবক্লাসের দিকে যাবেন তত মোর স্পেসিফিক, এটা বোঝানো হয়েছে। ওকে, এখানে মোর ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্টটা এখানে কোনো রিলেভেন্ট কোনো কম্পারিজন না, কারণ আসলে আপনার যে এক্সেপশন হওয়ার সেটা তো হবেই। কাজে এখানে কম ক্ষতিকর দেখে এটা আমি হ্যান্ডেল করবো না, উপরে রাখবো, সেটা ওরকম না। এখানে হলো যে যেটা এই ইনহেরিটেন্স হায়ারার্কিতে এখানে আমার লেভেল 1 এ কোনটা আছে, কোন ক্লাসটা আছে বলেন? এখানে অনেকগুলো ক্লাস, এটা হচ্ছে সুপার ক্লাস। তাহলে এটা যদি লেভেল 1 এ থাকে তাহলে এরা সবাই লেভেল 2 তে, এরা আরেকটু স্পেসিফিক। দেন এক্সেপশনের থেকে এই ক্লাসগুলো আরো একটু স্পেসিফিক, কারণ এরা সবাই এক্সেপশনকে এক্সটেন্ড করে। তাহলে এক্সেপশনের যা কিছু এদের মধ্যে আছে প্লাস এদের নিজস্ব কিছু জিনিস অ্যাডেড অবস্থায় আছে, এইজন্য এরা আরেকটু স্পেসিফিক। ক্লিয়ার? Yes sir. তাহলে এরা কোন লেভেলে আছে? এরা হলো সাবক্লাস। হ্যাঁ, তাহলে এটা যদি লেভেল 1 হয় তাহলে এরা লেভেল 2 তে। আচ্ছা, এখন ধরেন আইও এক্সেপশন যদি লেভেল 2 তে থাকে, আইও এক্সেপশন কম্পেয়ার টু এক্সেপশন ইট ইজ মোর স্পেসিফিক। কিন্তু এর থেকেও স্পেসিফিক কারা? যারা আইও এক্সেপশনকে এক্সটেন্ড করে। তাহলে আইও এক্সেপশনের যারা সাবক্লাস, এরা আবার আইও এক্সেপশনের থেকেও আরো স্পেসিফিক। তাহলে এরা লেভেল 3 তে আছে। রান টাইম এক্সেপশনও লেভেল 2 তে আছে। তাহলে রান টাইম এক্সেপশনে যারা সাবক্লাস, যেমন আপনার নাল পয়েন্টার এক্সেপশন, এরা লেভেল 3 তে আছে। বা এই যে আপনার ইনডেক্স আউট অফ এক্সেপশন, এটাও লেভেল 3 তে আছে। আবার ইনডেক্স আউট অফ এক্সেপশনের সাবক্লাস হচ্ছে অ্যারে ইনডেক্স এবং স্ট্রিং ইনডেক্স, তাহলে এরা লেভেল 4 এ আছে। তাহলে আমি যখন অনেকগুলো ক্যাচ ব্লক ইন্ট্রোডিউস করব, তখন অর্ডারিংটা হতে হবে যত বেশি স্পেসিফিক, মানে যত নিচের লেভেলের এক্সেপশন, সেই ক্যাচ ব্লকগুলোকে উপরে রাখতে হবে। বুঝতে পেরেছেন? Yes sir. এটা কেন রাখতে হবে সেটা দেখেন, এখানে দেখেন। এখন ধরেন ডিএমকে বিল্ডিং এর ছাদে যদি যান, ধরেন সেখানে আপনার বল খেলার ব্যবস্থা আছে। এটা ফুটবল, এটা ক্রিকেট বল, এটা ধরেন পিং পং বল। এখন এটা তো বলের एग्जांपल দিচ্ছি এক প্রতীকী হিসাবে, কিন্তু আমরা যদি ধরে নেই যত বড় বল তত জেনেরিক, আর যত ছোট তত বেশি স্পেসিফিক। এখন আমি এই নিচতলার ছাদে যদি একটা ঝুড়ি রাখি ফুটবল সাইজের, ও আসলে এই তিনটাকেই ধরে ফেলতে পারবে, কারণ এটা সুপার ক্লাস। এটা উপরের ক্লাস, এটা তার নিচের ক্লাস। তার মানে এখানে ইজ এর রিলেশন হচ্ছে। তো সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এনি সাবক্লাস ইনস্ট্যান্স পলিমরফিজম। তো देयरফর এখানে যদি একটা বড় বলের সাইজের ক্যাচ ব্লক রাখি, সেটা সবাইকে ক্যাচ করতে পারবে, কারণ এরা সবাই এর সাথে ইজ এর রিলেশনের সম্পর্কিত। এটা দাদা, এটা ফাদার, এটা নাতি। তাহলে নাতি ফাদারের থেকে ইনহেরিট করে, ফাদার দাদার থেকে ইনহেরিট করে। হ্যাঁ, তাহলে দাদার অ্যাড্রেসে গেলে সবাই ঢুকতে পারবে।
দাদার অ্যাড্রেসে দাদাও ঢুকতে পারবে, দাদার ছেলেও ঢুকতে পারবে, ছেলের ছেলেও অ্যালাউড। তাহলে এটা যদি দাদার বাড়ি হয়, এখানে দাদা ছেলে নাতি সবাই ঢুকতে পারবে। বুঝতে পেরেছেন? Yes, sir. এখন আপনি এই তিন ধরনের এক্সেপশনের জন্য, তিন ধরনের বলের জন্য তিনটা আলাদা আলাদা বাস্কেট আপনি রেখেছেন। এইখানে হয়তো আপনি শুধু কাপড় দিয়ে ময়লাটা মুছবেন। এখানে যেহেতু ক্রিকেট বলটা শুধু ময়লা মুছতে হবে না, যে সিমটা থাকে এই মাঝখানে যে সুতার মতো থাকে, ওইটাকে ঘুরে ঘুরে শাইন করতে হয় বলের টার্ন আনার জন্য। তাহলে ওখানে আরো এক্সট্রা কিছু কাজ করতে হবে। তাহলে একটা কাস্টমাইজড ক্যাচ ব্লক ক্রিকেট বলের জন্য। কিন্তু এই সিকোয়েন্সে যদি ক্যাচ ব্লকগুলো রাখেন, এই ক্রিকেট বলের ক্যাচ ব্লক আর পিং পং বলের ক্যাচ ব্লক আপনি কাস্টমাইজ করছেন এই ক্রিকেট বল আর পিং পং বলের জন্য, কিন্তু আইরনিক্যালি এরা কখনোই এই ক্যাচ ব্লক আসতে পারবে না, কারণ এ সবাইকে ধরে ফেলবে। তাহলে অর্ডারিংটা কি করতে হবে? এই পিং পং একটা সবার উপরে রাখবেন, তাহলে পিং পং রিসিভ হলেও ক্রিকেট বল আর ফুটবল এখানে কম্পাটিবল না, ক্যাচ ব্লকে মিলবে না, ফিট করবে না, তো ওরা নিচে চলে আসবে। এখানে শুধু ক্রিকেট বলটা ফিট করবে, ফুটবল এখানে ফিট করবে না, নিচে চলে। তাহলে যার যেখানে যাওয়ার কথা সে সেখানে যাবে। That is why it is important to order the catch box. নাহলে আপনি হয়তো অনেকগুলো এক্সেপশনের জন্য অনেকগুলো ক্যাচ ব্লক তৈরি করছেন, কিন্তু অর্ডারিং এর ভুলের কারণে দেখা গেল যে অনেকগুলোতে কখনো যাবেও না, সেটা যদি হয়ও তার উপরের কোন একটা জেনেরিক ভার্সন ধরে ফেলবে। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, তো তাহলে আমাদের এই ক্লাস হায়ারার্কি থেকে যেগুলো আমরা এতক্ষণ দেখলাম, এই যে লেভেল 1, এরা লেভেল 2, এদের চাইল্ড লেভেল 3, তাদের এটাও লেভেল 3 এবং এর চাইল্ড আবার লেভেল 4 এরকম আছে। তাহলে আমি যদি এখন অর্ডারিং করি, এখানে আমাকে কেয়ারফুল থাকতে হবে। ওকে, উপরে আছে এক্সপ্রেশনালি এরিয়াতে। তাহলে আমরা দেখলাম যে এক্সেপশন যদি লেভেল 1 এ থাকে, তাহলে আইও এক্সেপশনকে এক্সটেন্ড করে, তাহলে আইও এক্সেপশন আছে লেভেল 2 তে। আবার এখানে যদি দেখি রান টাইম এক্সেপশন, এটাও এক্সেপশনকে এক্সটেন্ড করে, এটাও লেভেল 2 তে। আবার আইও এক্সেপশনকে এক্সটেন্ড করে হচ্ছে এন্ড অফ ফাইল এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তাহলে এরা লেভেল 3 তে। আবার রান টাইম এক্সেপশনকে এক্সটেন্ড করে অ্যারিথমেটিক এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তাহলে এরাও লেভেল 3 তে। আবার ইন্ডেক্স আউট অফ বাউন্ড কে এক্সটেন্ড করে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং ইন্ডেক্স আউট, তাহলে এই দুটো আবার লেভেল 4 এ। তাহলে এখন যদি আমি এই সবার জন্য যদি ক্যাচ ব্লক বানাই, তাহলে আমার এই অর্ডারিংটা কি ঠিক আছে না ভুল আছে? স্যার ভুল আছে এটা। কেন? কারণ এটা স্পেসিফিক না, সবচেয়ে স্পেসিফিকটা টপে রাখতে হবে। আমরা এখানে কোথায় ভুল করেছি? প্রথমে যে এক্সেপশনটা, যে সুপার ক্লাসটা একদম নিচে আছে, মোস্ট জেনারিকটা আমরা সবার উপরে দিয়েছি, কিন্তু এটা সবার নিচে থাকার কথা। আচ্ছা, তাহলে এখন কি ঠিক আছে? এখানে যদি দেই, নিচে দিয়ে দিলাম আপনার কথা অনুযায়ী, এখন কি এই অর্ডারটা ঠিক আছে? না স্যার, ওই আইও এক্সেপশনও নিচে দিতে হবে, মানে এক্সেপশনের উপরে দিতে হবে, রাইট, লেভেল অনুযায়ী দিতে হবে। লেভেল 1 টা লাস্টে, এরপর লেভেল 2 এটার উপরে। রাইট, তাহলে এই অর্ডারিংটা ঠিক নাই, নো। তাহলে কারেক্ট অর্ডারিং কি হতে পারে? কারেক্ট অর্ডারিং এরকম হতে পারে যে লেভেল 4 পর্যন্তই আমাদের এখানে আছে, তাহলে লেভেল 4 এর গুলো বাকি সব লেভেলের উপরে থাকবে। তাহলে লেভেল 4 আছে এই দুইটা, এদের মধ্যে যে কোনো অর্ডারে হতে পারে, যে ফলোইং টু ক্যাচ ব্লকস ইন এনি অর্ডার। এইখানে আপনি এখন স্ট্রিং ইন্ডেক্স উপরে রাখবেন না অ্যারে ইন্ডেক্স উপরে রাখবেন, সেটা আপনার ইচ্ছা। এই দুইটার পরে থাকবে এই চারটা, এদের মধ্যে আবার এনি অর্ডারে, যে ফলোইং ফর ক্যাচ ব্লকস ইন এনি অর্ডার, কারণ এরা সবাই লেভেল 3 তে আছে। এন্ড অফ ফাইল এক্সপ্রেশন, ফাইল নট ফাউন্ড এক্সপ্রেশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সপ্রেশন, অ্যারিথমেটিক, এরা সবাই লেভেল 3 তে। কাজে এদের মধ্যে আপনি এই চারটার মধ্যে আপনি পারমুটেশন করতে পারেন। আর লেভেল 2 তে আছে
রান টাইম আর আইও এক্সেপশন। তাহলে এই চারটার পরে থাকবে এই দুইটা, আর সবার শেষে থাকবে এক্সেপশন। তাহলে দিস ইজ নট দা কারেক্ট অর্ডার, ইট ইজ ওয়ান অফ দা কারেক্ট অর্ডার। কারণ এখানে আপনি পারমুটেশন করতে পারবেন দুইটা, এখানে NC2, এখানে মাল্টিপল পারমুটেশন হবে, এখানে হবে। তাহলে ওইভাবে আপনি অনেকগুলো কারেক্ট অর্ডার করতে পারেন, বাট যে কোনো একটা হলেই হবে। বাট দিস ইজ ওয়ান অফ দা কারেক্ট অর্ডার, দিস ওয়ান। ওকে, আর উই ক্লিয়ার? Yes, sir. ওকে, তো এটা হলো আমাদের ক্যাচ ব্লক। ফাইনালি ব্লক হলো যাই ঘটুক না কেন, এক্সেপশন হোক বা না হোক, ফাইনালি হচ্ছে এমন একটা ব্লক যেটা এক্সিকিউট হবেই, whether exception occurs or not। তো তার মানে এটা গ্যারান্টিড একটা ব্লক, গ্যারান্টিড এক্সিকিউশন। ওকে, তো তার মানে আমার যদি এরকম থাকে, এখানে যদি এক্সেপশন না হয় তাহলে ট্রাই ব্লক পুরোটা কমপ্লিট করবে, করে সে এখানে চলে আসবে ফাইনালিতে। আর এখানে যদি ধরেন মাঝপথে আমার এক্সেপশন হয়ে গেল, তখন সে কোন একটা ট্রাই ব্লকে ঢুকে যাবে, ট্রাই থেকে বাদ দিয়ে, সরি, সে ধরেন এখানে মাঝপথে যদি আমার একটা এক্সেপশন হয়ে যায়, এখানে এক্সেপশন হয়ে গেল, তাহলে তার এইগুলো এক্সিকিউট করবে না। তাহলে এখান থেকে সে বের হয়ে কোথায় যাবে, কোন একটা ক্যাচ ব্লকে যাবে, ধরেন এখানে আসলো। তাহলে এইটুকু কমপ্লিট করতে গিয়ে এক্সেপশন খেয়ে গেল, তো সেখান থেকে বের হয়ে এটার সাথে ম্যাচ করলো, তো এখানে আসলো। এইটা শেষ করে সে আবার এই যে ফাইনালিতে চলে যাবে। তাহলে ফাইনালি এক্সিকিউট হবেই। ওকে, তো ফাইনালি ব্লক হচ্ছে তাহলে গ্যারান্টেড ব্লক। তাহলে আমরা কোন ধরনের কাজ একটা গ্যারান্টেড ব্লকে করব? যে আমি আমার একটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করেছি, সেটা সাকসেসফুলি হলেও আমি কিছু কাজ করতে চাই ক্লোজ করার আগে, সেটা যদি এক্সেপশন হয় সেক্ষেত্রেও আমি হ্যান্ডেল করে সেই কাজগুলো করতে চাই। তার মানে বেসিক্যালি হাউসকিপিং ওয়ার্ক। ওকে, তাহলে আপনার হাউসকিপিং ওয়ার্ক করার জন্য আসলে ফাইনালি ব্লক মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। যেমন ধরেন আপনি কিছু কানেকশন ওপেন করেছেন, সেটা ফাইলের সাথে হতে পারে, ডাটাবেজের সাথে হতে পারে, নেটওয়ার্ক কানেকশন হতে পারে, কোনো ডিভাইসের সাথে হতে পারে। তাহলে এই যে কানেকশনগুলো আপনি এখানে ওপেন করেছেন, এখন ট্রাই ব্লকটা যদি ঠিকঠাক মতো শেষ হয় তাহলে আপনার কাজ শেষ, তখন ফাইনালের দিকে আপনি কানেকশনগুলো ক্লোজ করে দিবেন। আবার এমন যদি হয় যে কানেকশন ওপেন করেছেন কিন্তু এখানে এক্সেপশন হয়ে গেল, তাহলে তো ট্রাই ব্লক কমপ্লিট হলো না, তখন আপনি কোন একটা ক্যাচ ব্লকে চলে গেলেন, হ্যান্ডেল করলেন, বাট স্টিল ইওর কানেকশনস আর ওপেন, সো ইউ নিড টু ক্লোজ দেম হিয়ার। তাহলে ধরুন keep closing all the open connections, এটা একটা হাউসকিপিং ওয়ার্ক যে আপনি শেষ করার আগে এটা করবেন। অথবা ধরুন আপনি কোন একটা লগ এন্ট্রি দিতে চান শেষ করে ফেলার আগে, তাহলে যে কোন একটা লগ এন্ট্রি দেওয়া ফর অ্যাডমিন, ফর ফিউচার ডাটা অ্যানালাইসিস, অথবা আপনার ওপেন কানেকশনগুলো ক্লোজ করা, এই ধরনের কাজগুলোই যেগুলো গ্যারান্টেড আপনি করাই লাগবে, এক্সেপশন হোক বা না হোক, সেগুলো আপনি ফাইনালি ব্লকে রাখবেন। ঠিক আছে, তাহলে ফাইনালি ব্লক একটাই হবে, একটা ট্রাইয়ের সাথে একটাই ফাইনালি হয়, সেটা কিন্তু ক্যাচগুলো শেষ হওয়ার পরে। তাহলে ট্রাই উইল বি ফলোড বাই ক্যাচেস ফলোড বাই ফাইনালি। ফাইনালি আপনি দিতেও পারেন নাও পারেন, কিন্তু ক্যাচ আপনাকে একটা ট্রাই থাকলে দিতে হবে। তবে একটা কথা আছে, আপনি যদি ফাইনালি রাখেন সেক্ষেত্রে আপনি অবশ্য ক্যাচ না দিলেও হবে, সেক্ষেত্রে এক্সেপশন হলে ট্রাইয়ের পরে ফাইনালিটাই হ্যান্ডলিং ব্লক হিসেবে কাজ করবে, বাট সেক্ষেত্রে আপনি কোনো এক্সেপশন ক্যাচ করতে পারবেন না। তার মানে এটা একটা জেনেরিক কিছু একটা হবে, এই জন্য একটা ক্যাচ ব্লক দেওয়া ভালো। ওকে, অন্তত একটা। এনি কোশ্চেন? Sir, can you give an example of finally when in relation to Iris? ওকে, আমাদের এখানে থাকারই কথা। তো যেমন ধরেন আমার এখানে আমরা ফাইল ওপেন করেছি, তাই না? আমরা ফাইল, আচ্ছা এই প্রজেক্টটা আমি ক্লোজ করে আপনাদের অন্য একটা প্রজেক্ট দেখাই। ওপেন,
আমরা ফাইল রিড করেছি কোনটাতে, কমপ্লিট ফাইল হ্যান্ডলিং একটা ছিল না, কমপ্লিট ফাইল হ্যান্ডলিং, বা এটাতেও করতে পারি। আচ্ছা আমরা যে রিড করছি ওইটাই দেখি, ঠিক আছে, এটাতে তো কমপ্লিট করা নাই, আমি একটা দেখি কমপ্লিট ফাইল হ্যান্ডলিং এর ওপেন, ফাইল হ্যান্ডলিং, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি। তো ধরেন আমার যদি এই যে এখানে আমি স্ট্রিম ওপেন করেছি কোথায়, যেমন বলছি আমরা ক্লোজিং কানেকশন, তাই না? তাহলে ধরুন আমরা ফাইলে যেখানে রিড রাইট করছি সেখানে তো আমাকে কানেকশন ওপেন করতে হচ্ছে, তাহলে যেমন ধরেন অ্যাড নিউ পোস্ট কন্ট্রোলার, এখানে আমরা ট্রাই ব্লকের ভিতরে গিয়ে আমরা এই যে দেখেন এখানে আমরা ফাইলটাকে ওপেন করছি, করে এখানে আমরা রাইট করছি, রাইট করে এখানে ক্লোজ করে দিয়েছি, তাই না? এখন এইটা ক্লোজ করেছি তখন আপনাকে দেখানোর জন্য এই যে দেখেন আবার নেক্সট ক্যাচের ভিতরে ট্রাই দিয়েছি আমরা, যেহেতু ট্রাই তার আবার একটা নিজস্ব ক্যাচ থাকবে, আবার এই ট্রাইয়ের ভিতরে একটা ট্রাই হতে পারতো, এখানে আপনি চাইলে আরেকটা ট্রাই করতে পারতেন, হ্যাঁ, করলে তার আবার আপনার ক্যাচ রাখতে হতো। এইভাবে নেস্টেড করা যায়। তো এখন ফাইনালিটা যদি আমরা দেই তাহলে আমরা এই ক্লোজটাকে আমরা ফাইনালিতে করতে পারি, তাহলে এখানে আমি একটা ফাইনালি দিতে পারি। এটা কিন্তু আমার অরিজিনাল আউটার ট্রাই, যে আউটার ট্রাইয়ের যে ক্যাচ তার ফাইনালি, অর্থাৎ বাইরের ট্রাইয়ের ফাইনালি। আবার এই যে ক্যাচের ভিতরেও আমার যদি এক্সেপশন হয়, তো ক্যাচের ভিতরেও যদি এক্সেপশন হয় সেই ক্ষেত্রে আপনি সেটাকেও ট্রাইয়ের মধ্যে রেখে তার আবার ক্যাচ দিতে পারেন। এইভাবে লেয়ারিং করা সম্ভব। ওকে, তাহলে ফাইনালি ব্লকে গিয়ে আমি এখন বললাম যে ক্লোজ, কাকে ক্লোজ করব? fw, তাহলে fw ডট ক্লোজ, এইটাও কাজ করবে, এটাই আসলে করা উচিত। এখন সে ওটাকে চিনতে পারতেছে না, এরর দিচ্ছে কেন fw ডট ক্লোজ, কারণ fw ক্লোজ করতে গিয়ে যদি এক্সেপশন হয়, হ্যাঁ, তাহলে আমি এখন এটাকেও আমি সারাউন্ড করতে পারি উইথ ট্রাই ক্যাচ। ওকে, এটা অটো জেনারেট করা যায়, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি ট্রাই। তাহলে এই ক্লোজ স্টেটমেন্টটাকেও আমি একটা ট্রাই ব্লকের মধ্যে রাখতে পারি যাতে ক্লোজ করতে গিয়ে প্রবলেম না হয়, বা হলে তার জন্য একটা হ্যান্ডলার ব্লক যাতে থাকে। ওকে, এই যে দেখেন এখন এইটা এখানে আমি শুধু কানেকশন ক্লোজ করলাম। অন টপ অফ দ্যাট আপনি এখানে ধরেন আপনি কিছু লিখতে চান, ওকে, সো রাইট uses data to a log file, আমি কখন অ্যাপটা ওপেন করছি, হ্যাঁ, বা ইত্যাদি, কোন আইপি অ্যাড্রেস থেকে হয়েছে, বিভিন্ন। তাহলে আপনি ডাটা অ্যানালাইসিসের জন্য ক্লোজ করার আগে আপনি যদি কিছু রাইট করতে চান সেটা, তাহলে এটা কিন্তু আমরা ফাইনালিতেও করতে পারি, ইনফ্যাক্ট সেটাই করা উচিত। বাট আমরা তখন করেছিলাম যেহেতু এই এক্সেপশন লিঙ্ক ডিটেইলস আলোচনা হয় নাই, এইজন্য আমরা এখানেই ক্লোজ করে দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ফাইনালিতে ক্লোজ করেন, fw should be accessible from finally, তার মানে আপনি যদি এই fw কে ট্রাই এর ভিতরে ডিক্লেয়ার করেন, ইটস এ স্টার্টিং অফ ব্লক, তাহলে ইট উইল বি লোকাল টু ট্রাই।
এইজন্য আমরা ডিক্লেয়ারটা ট্রাই এর বাইরে করে রেখেছি, নিউ করেছি যে নিউ আপনি যেখানে খুশি করেন, কিন্তু হ্যান্ডেলটা যাতে পাওয়া যায় পুরো মেথডের ভিতর। তো ট্রাই এর ভিতরে ডিক্লেয়ার করলে পুরো মেথডের মধ্যে আপনি পাবেন না, শুধু ট্রাই এর মধ্যে পাবেন। এইজন্য আমরা আমাদের যে স্ট্রিমগুলো সেগুলো আমরা ট্রাই এর বাইরে ডিক্লেয়ার করে রাখবো। তাহলে আমি নেস্টেড ট্রাই, ফাই, ক্যাচ বা ফাইনালি যাই করি না কেন সব জায়গা থেকে স্ট্রিমগুলো अवेलेबल থাকবে। ওকে, তাহলে আপনি एग्जांपल পেয়েছেন? Yes, sir. ওকে, নেক্সট যেটা হলো থ্রোস আর থ্রো। থ্রোস মানে হলো যে আমার কাজটা আমি না করে এটা বাইপাস করে দেওয়া। দেখেন যে এই আগে আমাকে বলেন যে এইখানে কি হচ্ছে এই কোডটাতে, একটু দেখেন 30 সেকেন্ড বা মিনিট খানেক দেখে আমাকে একটু বলার চেষ্টা করেন যে এখানে কি হচ্ছে, বা যদি এখনই বলতে চান বলতে পারেন। স্যার এখানে একটা do some method কল করা হচ্ছে। কোথা উপরে থেকে try- কে কল করতেছে? এই কলার মেথড। do some caller method, হ্যাঁ। কলার মেথড ডু সাম কে কল করতেছে। ডু সাম হ্যাজ ইটস ওন কোড যেখান থেকে চেকড এক্সেপশন হতে পারে। তাহলে ডু সাম ট্রাই ক্যাচের মধ্যে ট্রাইয়ের মধ্যে এই কোডটা রান করলো, ঠিকঠাক থাকলে তো ভালো, যদি এক্সেপশন হয় তাহলে ডু সাম হ্যাজ ইটস ওন ক্যাচ ব্লকস। তো দুই ধরনের এক্সেপশনের জন্য দুইটা ক্যাচ ব্লক আছে। তো তাহলে ডু সাম কিন্তু সেলফ সাফিশিয়েন্ট টু হ্যান্ডেল দ্য এক্সেপশন ইফ অকার্স। এক্সেপশন হবেই, ট্রাই ক্যাচ ব্লক থাকা মানে যে এক্সেপশন হবে তা তো না, হলে পরে যাতে ক্র্যাশ না করে সেই জন্য ট্রাই ক্যাচ। তো যদি হয় ডু সাম ইজ সেলফ ইন্ডিপেন্ডেন্ট টু হ্যান্ডেল দিস। ঠিক আছে? ওকে, Yes, sir. এখন ধরেন আপনি একটা স্কুটি চালান, ঠিক আছে? তো আপনি একটা স্কুটি চালান, প্রতিদিন আইইউবিতে আসেন, আপনার বাসা কোথায়? Sir, বসুন্ধরায়। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি বসুন্ধরার ভিতরে আই ব্লকে থাকেন, ঠিক আছে? তাহলে আই ব্লক থেকে আইইউবি তো বেশ খানিকটা দূরে। তাহলে আপনি একটা স্কুটি ইউজ করেন, রিক্সা আই ব্লকে অত अवेलेबल থাকে না, তো আপনি একটা স্কুটি চালিয়ে আইইউবিতে আসেন রেগুলার। তো আপনি কি অ্যাক্সিডেন্ট হয়? এটা তো হয় না, তাই না? এটা আপনি এক্সপেক্টও করেন না যে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কোন একদিন তো হয়ে যেতেই পারে। তো ধরেন আপনি একটা রিক্সার সাথে আপনার লেগে গেল, রিক্সার একটা চাকা ভেঙে গেল, এখন কি হবে? সো দ্যাটস অ্যান এক্সেপশন। ট্রাই ব্লকের মধ্যে ট্রাই ব্লক হচ্ছে আপনার বাসা থেকে চালিয়ে আইইউবিতে আসা, এই কাজগুলো হচ্ছে ট্রাই ব্লক। কিন্তু মাঝখানে কালের কণ্ঠের সামনে আপনার একটা রিক্সার সাথে লেগে গেল, লেগে ওই রিক্সার চাকা ভেঙে গেল। নাও হোয়াট? এখন তো আপনি ক্যাচ ব্লকে চলে আসছেন। ক্যাচ ব্লকে এসে কি করবেন? ক্যাশ ব্লককে হ্যান্ডেল করতে হবে, তাকে টাকা দিতে হবে, তাকে টাকা তার সাথে নেগোশিয়েট করতে হবে, তাই না? আশেপাশের লোকজনগুলোর সাথে কথা বলে তাদেরকে বুঝাইতে হবে, হ্যাঁ, এবং তাকে তার একটা রিপেয়ারের জন্য টাকা দিয়ে আপনাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে ক্যাচ ব্লক। আপনার ক্র্যাশ করলো না, মানে আপনি গণপিটুনি খেলেন না, মানে ইট ইজ নট ক্র্যাশ। আপনি সামহাউ এটাকে ম্যানেজ করে হ্যান্ডেল করে, হ্যাঁ, আপনার এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই যে স্মুথলি আইইউবিতে আসবেন, সেটা হয় নাই, কিন্তু আপনার ক্র্যাশও হয় নাই। আপনি সামহাউ একটা অল্টারনেট কিছু একটা করে সম্মানজনকভাবে বের হয়ে আসছেন। এখন মনে করেন যে আপনার ট্রাই ক্যাচ ব্লক নাই এবং চেকড এক্সেপশন। তো চেকড এক্সেপশন হলে কি হবে? ট্রাই ক্যাচ তো ম্যান্ডেটরি। তো ট্রাই ক্যাচ ব্লক যদি না থাকে, কম্পাইলার তো আপনাকে বিল্ড করতে দিবে না, দিবে না। না, তো ট্রাই ক্যাচ দিতেই হবে। কিন্তু মনে করেন আপনি এখানে একটা ডু সাম হচ্ছে একটা কমপ্লেক্স এনক্রিপশন অ্যালগরিদম, অনেক কমপ্লেক্স একটা এনক্রিপশন অ্যালগরিদম। তাহলে আপনি এই এনক্রিপশন অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্টেশন নিয়েই ব্যস্ত। আপনি এই এটা কোথাও কোনো সমস্যা হলে রান টাইমে সেখান থেকে আমি সেই সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে যাব, এই কোড নিয়ে আপনি মাথায় ঘামাতে চান না ক্যাচ ব্লকের বিষয়ে। তা আপনি বলছেন, বাবা আমি এগুলো মাথায় ঘামাতে চাই না, আমি আমার এই এনক্রিপশন অ্যালগরিদম নিয়ে ব্যস্ত। কিন্তু কম্পাইলার বলছে হবে না,
চেকড এক্সেপশন হতে পারে, হ্যান্ডেল করাই লাগবে, বাট আপনি এটা নিয়ে মাথায় ঘামাতে চান না, তাহলে সমাধান কি? তাহলে আপনার রিক্সাতে লাগাই দিচ্ছেন, আবার ওই এক্সাম্পলটাতে আসি, আপনার কাছে কোনো টাকা নাই, সো আপনার কোনো ক্যাশ ব্লক নাই, কিন্তু রিক্সার চাকা তো আপনি ভেঙে দিয়েছেন, এখন কি হবে? হাউ টু সলভ? তাহলে আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে এরপরে আরেকজনকে, রাস্তায় তো কেউ নাই ওখানে আপনার পরিচিত, তাহলে আপনি আপনার ভাইকে কল করবেন, বা আপনার প্যারেন্টকে কল করবেন, ফ্যামিলি বা ফ্রেন্ডকে কল করবেন, তাই না? তারা আসবে, এসে তারা ওইটা হ্যান্ডেল করবে, তারা টাকা দিবে, আপনার কাছে তো নাই টাকা। তাহলে আপনি যদি নিজে হ্যান্ডেল করতে না চান, হ্যান্ডেল কিন্তু হতে হবে, এটা এমন না যে অ্যাভয়েডেবল, ওই যে ডু হোয়াইল দিয়ে ডিভিশন বাই জিরো অ্যাভয়েড করলাম ওরকম না, ট্রাই ক্যাচ লাগবে, কিন্তু আপনি করতে চান না, মানে আপনি ওই অ্যাক্সিডেন্টটাকে ডিল করতে চান না, বা আপনার কাছে সেই ক্যাপাসিটি নাই, অর্থাৎ আপনি ক্যাচ ব্লক, ট্রাই ব্লক দেনই নাই, কিন্তু কম্পাইলার বলে দেওয়া তো লাগবে, তখন আপনি বলবেন যে আমার বড় ভাই আছে একজন, কিছু হলে উনি করে দেবে। তো তখন এই ডু খেয়াল করেন, এখানে কি হচ্ছে, কলার মেথড ডু সামকে কল করতেছে, ডু সাম নিজে ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করতেছে। এখন আপনি বললেন যে না আমি এটা করতে চাই না, তো ডু সাম কি করলো, শুধু তার নিজের কোড নিয়ে রাখলো, সে নিজে কিন্তু ট্রাই ক্যাচ দেয় নাই, কিন্তু কম্পাইলার বলে এটা তো অ্যালাউড না, তখন ডু সাম বলে ভাই ভাই এত ব্যস্ত হবেন না, আমি করতেছি না ঠিকই, কিন্তু আমার যে কলার সে এটা ডিল করবে। তো আমার এখান থেকে যদি আইও এক্সেপশন এবং এসএসএল এক্সেপশন হয়, সাপোজ আমি এদেরকে থ্রোজ করে আমার মেথড থেকে ইজেক্ট করে দিব, তাহলে এটা কলারের কাছে চলে যাবে, তো কলারকে তখন সেটা ট্রাই ব্লকে রিসিভ করে কলারকে সেটা হ্যান্ডেল করবে, তাহলে কলটা করবে ট্রাই ব্লকের মধ্যে। এখন ডু সামের এটা হ্যান্ডেল করার কথা ছিল, ডু সাম সেটা নিজে না করে ডু সাম তার কলারকে বলছে তোমাকে করতে হবে। এখন এনক্রিপশন অ্যালগরিদম নিজেই তার এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারতো, সেটা না করে এনক্রিপশন অ্যালগরিদম বলতেছে যে আমার এনক্রিপশন অ্যালগরিদমের মেথডটাকে, এনক্রিপ্ট মেথডটাকে ইউজ করবে, এক্সেপশন হলে তাকেই সেটা ডিল করতে হবে। এখন এই মেথড যদি এনক্রিপ্ট করতে চায় কোনো কিছু, সে যদি এনক্রিপশন মেথডটাকে কল করে, এখন এনক্রিপশন মেথড নিজে তার ভিতরের জিনিসের জন্য কিছু হ্যান্ডেল করে নাই, তাহলে এই কলার মেথডকে এখন ট্রাই ব্লকের মধ্যে কলটা করতে হবে, করে যদি হয় তার জন্য হ্যান্ডেল করতে হবে। এই যে আই এক্সেপশন আর এসএসএল এক্সেপশন হইলে ডু সাম এটাকে রিজেক্ট করে ট্রাই ব্লকে পাঠায় দিবে, আর কলারের কাছে পাঠায় দিবে, তখন সেই ট্রাই ব্লক তার ক্যাচ ব্লক দিয়ে সেটা ডিল করবে। ডিল কোথাও না কোথাও করতেই হবে, যেহেতু চেকড এক্সেপশন। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ থ্রোস, এই যে এখানে থ্রোস। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাকে। ধরেন এটাতেই যদি থাকি আমরা, আচ্ছা ওকে, এই যে 110 নম্বর লাইন, এখানে এটা ধরেন 116 নম্বর লাইন, এখানে কি হচ্ছে, এই লাইনটাতে কি হচ্ছে? স্যার যদি ফাইল এক্সিস্ট করে তখন ফাইল অবজেক্ট স্ট্রিমে একটা নিউ ইনস্ট্যান্ট আমরা ক্রিয়েট করছি, তার মানে কনস্ট্রাক্টর এখানে কাজ করবে। জি। এখন কনস্ট্রাক্টরের কাজ কি? এই ফাইল আউটপুট স্ট্রিমের একটা ইনস্ট্যান্স তৈরি করবে, যেটা FOS রিপ্রেজেন্ট করবে, এবং সে ফাইলটাকে ওপেন করবে, যেটা F রিপ্রেজেন্ট করে course.info.bin। ওকে, তাহলে এই course.info.bin ফাইলটাকে এই কনস্ট্রাক্টর ওপেন করবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এখন এই ফাইলটাকে ওপেন করতে গিয়ে এক্সেপশন হতে পারে না? হ্যাঁ, হতে পারে। তাহলে এই কনস্ট্রাক্টরের ভিতরে ট্রাই ক্যাচ ব্লক থাকার কথা টু হ্যান্ডেল দ্যাট। কারণ ফাইলটা পাওয়া গেল না, ফাইল নট ফাউন্ড। তো তাহলে আমি এখানে যদি সেটা আপনি রিডিং এর ক্ষেত্রেও হতে পারে, যেমন ধরেন আপনি এডিট করতে চাচ্ছেন ফর এক্সাম্পল,
তাহলে রিড করতে গেলে এই যে ফাইল ইনপুট স্ট্রিম আমি রিড করতে চাচ্ছি, তাহলে এই কনস্ট্রাক্টর কি করবে, ফাইল ইনপুট স্ট্রিমের একটা ইনস্ট্যান্স তৈরি করবে এবং সে এই abc.bin কে ওপেন করবে। এটাই কনস্ট্রাক্টরের কাজ, তাই না? তাহলে এই কাজটা করতে গিয়ে তার এক্সেপশন হতে পারে, ধরুন ফাইলটাই নাই, ওপেন করবে কিভাবে? তাহলে তখন ফাইল নট ফাউন্ড এক্সেপশন হবে। তাহলে এই কনস্ট্রাক্টরের ভিতরে ট্রাই ব্লক থাকা উচিত আর ফাইল নট ফাউন্ড এক্সেপশনের একটা ক্যাচ ব্লক থাকা উচিত। Yes, sir. ওকে, তাহলে আমরা যদি দেখি সেটা অনলাইনে খুলে, এই যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, দেখেন ফাইল নট ফাউন্ড সরি ফাইল ইনপুট স্ট্রিমের যে কনস্ট্রাক্টর সামারিতে যদি আমরা আসি, ফাইল ইনপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর সামারিতে যদি জানি যে কনস্ট্রাক্টর, তাহলে আমরা এই ভার্সনটা ইউজ করেছি। তাহলে এটাতে যদি আপনি যান তাহলে দেখবেন যে ও নিজে কোনো ট্রাই ক্যাচ না দিয়ে ও ফাইল নট ফাউন্ড এক্সেপশনকে থ্রোস করে দিচ্ছে, থ্রোস। তাহলে ডু সাম যদি থ্রোস করে এটা কাকে হ্যান্ডেল করতে হবে? Caller method কে। কলার মেথডকে। তাহলে কনস্ট্রাক্টর যদি থ্রোস করে তাহলে এটা কাকে হ্যান্ডেল করতে হবে? কনস্ট্রাক্টর যদি করে, এখন এটা হলো কনস্ট্রাক্টর যেখানে কল হয়েছে, হ্যাঁ, এখানে কল হয়েছে ওই মেথডটা। তাহলে which is your on click method। তাহলে যে অন ক্লিক মেথডকে এখন ট্রাই দিতে হচ্ছে। কনস্ট্রাক্টর যদি দিত অন ক্লিক মেথডকে, সেটা দিতে হতো না। Yes, sir. এখন অন ক্লিক মেথড মানে আমার মেথড, আমাকে এখন ট্রাই দিয়ে সেটার আবার করেসপন্ডিং হ্যান্ডলার মেথডও দিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই লাইব্রেরি মেথডগুলো যারা ইমপ্লিমেন্ট করে তারা তো ইন্ডাস্ট্রির টপ ডেভেলপার, তাই না? বেস্ট অফ দ্য বেস্ট। আর আমি 2 দিন কোড কইরা 2 দিনের কোড আগে আমি বলতেছি আমি কত বড় প্রোগ্রামার হয়ে গেছি। আমি তো আসলে ওদের তুলনায় কিছুই না আমরা, তাই না? তাহলে ওরা তো লেজি প্রোগ্রামারও না, তাহলে ওরা নিজেরা কেন হ্যান্ডেল না করে আমার ঘরে চাপাই দিচ্ছে? ও তো চাইলে এখানে একটা ট্রাই ক্যাচ দিতে পারতো, থ্রোজ না করে, পারতো না? সেটা না করে আমার ঘরে কেন চাপাই দিচ্ছে? স্যার, ট্রাই ক্যাচ বারবার দিলে তো এটা একটু লেন্দি হয়ে যায়। না না না, একদম। সেটা তো ওর ব্যাপার, আমার কি? বরং আমার জন্য এটা সুবিধা হতো, আমাকে ট্রাই ক্যাচ দিতে হতো না, Yes, sir. তাই না? এটা তো লাইব্রেরি ক্লাসের মধ্যে জিনিসটা হিডেন থাকতো, এমবেডেড থাকতো। আমার জন্য তো আমার কোডিং লাইফ তো অনেক ইজি হয়ে যেত, আমাকে ট্রাইও দিতে হতো না, ক্যাশও দিতে হতো না। কারণ যেই ফাইল ওপেন করতে গিয়ে যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন হতে পারে, সেটা ওই কনস্ট্রাক্টর এটা হ্যান্ডেল করে ফেলছে, তাহলে আমার তো আর দরকার নাই। কিন্তু আপনি দেখবেন যে 99% কেসেস লাইব্রেরি ক্লাসের গুলো মেথডগুলো থ্রোজ করে, নিজেরা হ্যান্ডেল না করে। প্রশ্ন হলো সেটাই, ওরা কি লেজি যে এটা করে? ওরা তো লেজি না, তাহলে এটা করবে কেন? তাহলে ও নিজে হ্যান্ডেল না করে আমার ঘাড়ে চাপাই দিচ্ছে কেন? মানে লজিক্যালি তো ওদেরই করার কথা, কিন্তু তা না করে ও আমার ঘাড়ে চাপাই দিচ্ছে। কারণটা হলো, ও যদি করে তাহলে যেটা ঘটবে, খেয়াল করেন, যেটা ধরেন সাম লাইব্রেরি ক্লাস, তাহলে এটা লাইব্রেরি ক্লাস মেথড, ধরেন ও ওখানে ট্রাই দিল, ক্যাচও দিল, এক্সেপশন টাইপ 1 এর জন্য একটা ক্যাচ ব্লক দিল, এটা লাইব্রেরি ডেভেলপারের হ্যান্ডলিং কোড। এখন আপনি একটা ডেভেলপার ক্লাসে গিয়ে সাম মেথডের মধ্যে আপনি এই লাইব্রেরি ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করে তার একটা মেথডকে কল করলেন, ওই যে উপরে যেটা লাইব্রেরি ক্লাস মেথড, তাহলে obj.library class মেথড। এখন আপনি এখান থেকে যে এক্সেপশন যদি হয় ট্রাই ব্লকে, আপনি এটাকে কাস্টম হ্যান্ডেল করতে চান, আপনার মতো করে হ্যান্ডলিংটাকে কাস্টমাইজ করতে চান, সেজন্য আপনি ক্যাচ ব্লক দিলেন। এখন প্রশ্ন হলো, আপনি যে ক্যাচ ব্লকটাকে আপনার অ্যাপ্লিকেশনের নিড অনুযায়ী আপনি কাস্টমাইজ করলেন, এই ক্যাচ ব্লকটাকে এক্সিকিউট হবে যদি এখানে এক্সেপশন হয়? Yes, sir. না, হবে না। কারণ এই মেথড কলটা যখন হবে, মেথডের নিজস্ব ট্রাই ক্যাচ আছে,
তাহলে ওখানে এক্সেপশন হলে ওর নিজের ক্যাচ এইটা হ্যান্ডেল করে ফেলবে। তাহলে আপনার এই কাস্টম এই সেম এক্সেপশনের জন্য এক্সেপশন টাইপ 1 আপনার এই কাস্টম হ্যান্ডলিং কখনোই কাজে লাগবে না, যতই আপনি সুন্দর করে এটাকে কাস্টমাইজ করেন না কেন। ও যেটা জেনারিক একটা দিয়ে রাখছে ওর মতো করে সেটাই সবসময় সবার জন্য এক্সিকিউট হবে। তাহলে লাইব্রেরি ক্লাসের মেথডগুলো যদি যে এক্সেপশন গুলো আসলে ডেভেলপার তার অ্যাপ্লিকেশনের নিড অনুযায়ী কাস্টমাইজ করতে চায়, সেই এক্সেপশন গুলো যদি লাইব্রেরি ক্লাসের মেথডে হ্যান্ডেল করা থাকে তাহলে ডেভেলপারের কাস্টমাইজেশন কখনোই কাজে লাগবে না। Yes, sir. তো ডেভেলপার যাতে কাস্টমাইজ করতে পারে রেসপন্সটা টু দ্য এক্সেপশন, এই জন্য তারা আসলে হ্যান্ডেল না করে থ্রোস করে দেয়। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটাই হলো থ্রোস। ওকে, আর থ্রো মানে হলো আপনি যদি এক্সপ্লিসিটলি থ্রো করতে চান, ধরেন আপনি একটা কন্ডিশন টেস্ট করতেছেন, সেটা ফেল করলো, কিন্তু জেভিএম ওই কন্ডিশন ফেলটাকে কোনো এক্সেপশন হিসেবে ট্রিট করে না, তাহলে তো জেভিএম কোনো এক্সেপশন থ্রো করবে না। কিন্তু আপনি চাচ্ছেন অ্যাজ এ ডেভেলপার এই ফেল কন্ডিশনটাকে একটা এক্সেপশন হিসেবে ট্রিট করতে, তখন আপনি চাইলে এক্সপ্লিসিটলি ইনস্ট্যান্স ক্রিয়েট করে থ্রো করতে পারেন যে থ্রো নিউ আইও এক্সেপশন। এক্সেপশন থ্রোইং কিন্তু অটোমেটিক, মানে যেগুলো জাভা রিকগনাইজ করে অ্যাজ এন এক্সেপশন সেগুলো কিন্তু জেভিএম ডিটেক্ট করে নিজেই ক্লাস সিলেক্ট করে এক্সেপশন ইনস্ট্যান্স তৈরি করে থ্রো করে দেয়। আমার কোডের মধ্যে কোনো থ্রোর ব্যাপারটা নাই, কিন্তু জেভিএম যদি সেই কনটেক্সটটাকে রিকগনাইজ না করে অ্যাজ এন এক্সেপশন, নট সিভিয়ার এনাফ টু ট্রিট ইট অ্যাজ এন এক্সেপশন, কিন্তু আপনি চান, তখন আপনি based on your condition আপনি explicitly throw statement throw command ইউজ করে থ্রো করতে পারেন। আর আপনি যদি নিজের একটা ক্লাস বানান, সেটা যদি একটা এক্সেপশন হয়, মানে কোন একটা এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করলে আপনার ক্লাসও এক্সেপশন ইজ এ রিলেশনশিপ, কিন্তু জেভিএম জানে না যে কোন কনটেক্সটে আপনার ক্লাসটাকে ইউজ করবে, লাইব্রেরি ক্লাসের গুলোতে জানে। তো তখন আপনার ক্লাসটাকেও আপনি এক্সপ্লিসিটলি থ্রো করতে পারবেন। দ্যাট ইজ দ্য ইউজ অফ থ্রো। এটা হলো থ্রোস। থ্রোস মানে বাইপাস করা। আমার হ্যান্ডেল করার কথা আমার কোড থেকে, কিন্তু আমি হ্যান্ডেল না করে আমার মেথডকে যে কল করবে তার কাছে আমি তার ঘরে বাইপাস করে দিচ্ছি। ম্যান্ডেটরি ট্রাই ক্যাচটা আমি ডিল না করে আমার যে কলার তার কাছে বাইপাস। এটা হচ্ছে থ্রোস। আর থ্রো মানে থ্রো করা, এক্সপ্লিসিট অটোমেটিক থ্রো তো সে করেই যখন দরকার, কিন্তু তার বাইরেও আমি যদি দুই একটা ক্লোজ কল বাট নট সিভিয়ার এনাফ, বাট আমি ডেভেলপার হিসেবে মনে করছি এক্সেপশন থ্রো করা উচিত, জেভিএম মনে করছে না, তখন আমি আমার কন্ডিশন বেস করে থ্রো করতে পারি। সেটা লাইব্রেরি ক্লাসে করতে পারি, আমার নিজের ক্লাস হলে তো করতেই হবে। বাট আমার নিজের ক্লাসকে আমি তখনই থ্রো করতে পারি যদি সেটা একটা এক্সেপশন ক্লাস হয়। কখন সেটা এক্সেপশন ক্লাস হবে? যখন সেটা কোনো না কোনো এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করবে, যেগুলো এখানে আছে। এদের কোনো না কোনোটাকে যখন সে এক্সটেনশন করবে তখন সেটাও একটা এক্সেপশন ক্লাস হবে বিকজ অফ দিস রিলেশনশিপ। বুঝতে পেরেছেন? Yes, sir. তো ঠিক আছে, তাহলে এটা একটু দেখেন, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি শেষ পর্যন্ত আছেন, আজকের যে সেকশন 5 এর রেকর্ডিংটা ওটা একটু দেখেন। ঠিক আছে? কারণ ওখানে ওরা বেশ কিছু প্রশ্ন করেছে এই রিলেটেড। আপনি করেছেন দুই একটা, বাট ওরা আরো অনেক বেশি প্রশ্ন করেছে। তাহলে ওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? Okay, sir. তাহলে এটা দেখেন, নেক্সট ক্লাসে আমরা অবজারভেবল লিস্ট এবং চার্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে? Okay, sir. Thank you. ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি এখানে। ওকে।